ওইটা কি কোনো ছেলে জন্ম দিয়েছেন নাকি ষাঁড়? ভরকালেন তৌকির মির্জা। অপ্রস্তুত হলেন ডাক্তারের এরূপ কথায়। বোধগম্যহীনের ন্যায় গাল বাঁকিয়ে জিজ্ঞাসা করলেন। কি? ডাক্তার এবার মেঝে থেকে উঠে দাঁড়ালেন। চোখে মুখে অসম্ভব রাগ ফুটিয়ে তেড়ে ফুড়ে এলেন তৌকির সাহেবের দিকে। গলায় ঝাল ঢেলে নার্সদের উদ্দেশ্যে কথা ছুড়লেন। এই মহাশয়কে ওনার ছেলের মহান কীর্তিকলাপগুলো দেখাও। নার্স দুজন তৎপর হলেন কথা মতো। ওয়ার্ডের দেয়ালে ঝুলতে থাকা টিভি স্ক্রিন ওপেন করে ঘণ্টাখানেক আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজ অন করতেই তৌকির সাহেব তাকালেন সেদিকে। ভ্রুদয়ের মাঝে গোটা কতক ভাঁজ টেনে দেখতে লাগলেন ছেলের কর্মকাণ্ড। ঘণ্টাখানেক আগের ঘটনা। বেডে শুয়ে আছে মুগ্ধ, হাতে স্যালাইনের ক্যানুলা লাগানো, মাথার সম্মুখ ভাগে মোটা ব্যান্ডেজ। ধীরে ধীরে জ্ঞান ফিরছে মুগ্ধর। বলিষ্ঠ টান টান দেহখানি নড়ছে টুকটাক। দুহাত উঁচিয়ে লম্বা একটা হামি টানতে গেলেই হাতে টান পড়ল যুবকের। মৃদু ব্যথায় কপাল কুচকায় সে। চোখ ঘুরিয়ে হাতের পানে তাকাতেই দেখলো হাতে ক্যানোলা পড়া, দেহে যাচ্ছে স্যালাইন। এতে বুঝি মেজাজ খিঁচল যুবকের। সে তৎক্ষণাৎ শোয়া ছেড়ে উঠে বসলো বিছানায়। তড়িঘড়ি করে হাতের উপর থেকে ক্যানোলার স্ট্রিপটা টান মেরে সরিয়ে দিতেই ক্যানোলায় বসানো জায়গা থেকে বেরিয়ে এলো লৌহ। এতে তেমন ভ্রুক্ষেপ নেই মুগ্ধের। বিছানা হতে পা নামিয়ে রাখলো মেঝেতে। খানিকটা উঠতে নিলেই কোত্থেকে যেন ছুটে এলেন দুজন নার্স। এগিয়ে এসে বিচলিত চিত্তে মুগ্ধকে ধরতে নিলেই ঘটল আরেক অঘটন। বেয়াদব ছেলের কি হলো কে জানে, সে তৎক্ষণাৎ দুহাতে নার্স দুটোকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সামনে থেকে। ঘটনার এহেন আকস্মিকতায় তাল সামলাতে পারেননি মহিলা দুটো। দু কদম পিছিয়ে গিয়ে হঠাৎ পড়ে গেল মেঝেতে। হকচকানো দৃষ্টিতে যুবকের পানে তাকিয়ে থাকতে যুবক তাতে দাঁত চাপল। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে গর্জন তুলে আওড়ালো, খবরদার, নষ্ট মেয়ে মানুষের মতন যখন তখন আমার গায়ে হাত দিবি না। আহাম্মক বনে গেলেন নার্স দুজন। একে অপরের সঙ্গে নীরবে চোখাচোখি করলেন একবার। এরই মধ্যে ওয়ার্ডে প্রবেশ করলেন দুজন ডিউটিরত ডাক্তার। একযোগে খোশ মেজাজে ভেতরে ঢুকলেও পরক্ষণে তাদের হাসিগুলো কেমন নিভে গেল ধপ করে। যেই দেখলো নার্সেরা মেঝেতে পড়ে আছে অমনি তারা উদ্বিগ্ন হলেন। একজন তো তৎক্ষণাৎ এগিয়ে এসে নার্সদের হাত ধরে তাদের উঠাতে লাগলেন মেঝে থেকে। অপরজন মুগ্ধের পানে হতবাক দৃষ্টিতে তাকালেন। ছেলে বা হাতের উল্টো পিঠ থেকে রক্ত গড়াতে দেখে হতবিহ্বল সুরে বললেন, আপনি বেড থেকে উঠলেন কেন? মুগ্ধ তেমন রাগ করেনি এহেন কথার পিঠে। শক্ত মুখে গা ঝাড়াতে সম্মুখে পা বাড়ায় সে। অমনি ডাক্তার মহাশয় উদ্বেগ দেখিয়ে মুগ্ধের ডান হাতের ফুলে ফেপে থাকা মাসলে আলতো করে চেপে ধরে চিন্তিত গলায় শুধালেন, কোথায় যাচ্ছেন? আপনি এখনো সুস্থ হননি। যান, গিয়ে শুয়ে পড়ুন। মুখ কুচকায় মুগ্ধ। হাতটা খানিক ঝাড়া মেরে ছাড়িয়ে নেয় ডক্টরের হাত থেকে। গলায় ঝাঁজ ঢেলে বলে, কে বলেছে আমি অসুস্থ? 2 পায়ে যেহেতু ভর দিতে পেরেছে তার মানে আমি সুস্থ। ডাক্তার সাহেব নাছর বান্ধা, দুধারে মাথা নাড়ি এক প্রকার গো ধরে বলে, আরে না না, আপনার শরীরে অতিমাত্রায় ড্রাগস রয়েছে। এই মুহূর্তে আপনার রেস্ট নেওয়া ভীষণ জরুরি, না হলে হয়তো। হাই, চুপ কর। এসব বলছি ডাক্তার গেলে অন্য জায়গায় দেখা। সামনে থেকে। যুবকের এহেন কড়া কথায় রাগ হলো ডাক্তারের। তিনি খানিক ধমকে সুর তুললেন গলায়। অজান্তে শুধালেন, আপনি তো দেখছি আচ্ছা বেয়াদব। বললাম আপনি অসুস্থ। কথাটা শেষ হবার সুযোগ হয়নি। তার আগেই ডাক্তারের মাথা বরাবর সজোরে নার্সিং ট্রে দিয়ে আঘাত করে বসে মুগ্ধ। মুহূর্তে বিকট শব্দে চেঁচিয়ে ওঠেন ডাক্তার। দুহাতে চেপে ধরে নিজের মাথা। হাতে খানিক গরম গরম কিছু একটা অনুভূত হওয়ায় হাত দুটো সামনে আনতেই দেখলেন হাত ভর্তি লাল তরল। তা দেখতেই বেচারা কেমন চিৎকার দিয়ে ওঠে। ওদিকে মুগ্ধ নাম বেপরোয়া পুরুষের চোয়াল ফুটেছে শক্তভাবে। ঘাড়ের মোটা মোটা রগগুলো এবার স্পষ্ট দেখা যাচ্ছে। হাত দুটো তার মুষ্টিবদ্ধ। ডাক্তার এক নাগাড়ে চেঁচাচ্ছে বিধায় সে তখনই শক্ত হাতে চেপে ধরে ডাক্তারের চোয়াল। ডাক্তার সাহেব এবার আওয়াজ করতে ভুলে গেলেন। চোয়ালের ব্যথায় কুকিয়ে যাচ্ছে রীতিমতো, অথচ সেদিকে ভ্রুক্ষেপহীন মুগ্ধ। রক্তলাল চোখ দুটোতে ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে দাঁত কিরমির করে শুধালো, 1 বোতল রাম গেলে এসব বালের অসুখ বিসুখ পালাতে সেকেন্ড খানেকও লাগে না। সো কিপ ইউর বুলশিট অ্যাডভাইস ইন ইউর পকেট। গট ইট? কি উত্তর দিবে ডাক্তার? চোয়ালের ব্যথায় যান যায় যায় অবস্থা যার। মুগ্ধ কিছুটা সময় নিয়ে ডাক্তারকে ছিটকে ফেললো অদূরে। ডাক্তার বহু কষ্টে নিজেকে পড়া থেকে বাঁচালো। তার অমন যাচ্ছে তাই অবস্থা পরখ করে বেজায় চটলেন অপরজন। কিছুটা দাবাঙ্গিরি দেখাতে নার্সদের ছেড়ে দিয়ে এগিয়ে এলেন মুগ্ধের নিকট। উচ্চতার মুগ্ধের দিকে ঘাড় উঁচিয়ে শক্ত চোখে তাকালেন। ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠেন, আপনার এত বড় সাহস, আপনি একজন ডক্টরের গায়ে হাত তোলেন? ওয়েট, আপনাকে আমি পুলিশে দেব।
কি এমন বললেন ডাক্তার, যা শুনতেই ঠোঁটের কোণে তির্যক ব্যঙ্গাত্মক হাসি লেপ্টে গেল মুগ্ধের। চোখ দুটো হয়ে গেল সরু। সে ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই সপাটে থাপ্পড় বসালো ডাক্তারের গালে। একটা দুটো পরপর কয়েকটা থাপ্পড় দিতে গম্ভীর কণ্ঠে আওড়ালো, পুলিশে দিবি? দে তাহলে, ডাক দে তোর বাপেদের, দেখি তোর কোন বাপ এসে আমাকে ধরে নিয়ে যায়। ডাক দে বান্দের ছেলে। ডাক্তার মহাশয়ের গাল দুটো যেন ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। যুবকের এক একটা ঘানা যেন হাতুড়ির আঘাত। এত শক্ত কারো হাত হয়? ডাক্তার তখনই নিজেকে কোনো মতে ছাড়িয়ে পিছিয়ে গেলেন কয়েক কদম। দুহাতে নিজের গাল দুটোকে ধরে রেখে আশ্চর্য বনে তাকিয়ে রইলেন শুধু। মুগ্ধ হাসলো ঠোঁটের কোণে বাঁকাভাবে, দৃষ্টি তির্যক করে বলল, আর কেউ আটকাতে আসবে? তৎক্ষণাৎ দুধারে মাথা নাড়ালেন সবাই। মুগ্ধ খানিক গা ঝাড়া দিয়ে হাঁটা ধরল গটগুটিয়ে। বর্তমান সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখে না চাইতেও মিটমিটিয়ে হাসছেন তৌকির সাহেব। তা আবার আর দৃষ্টিতে দেখে ফেললেন ডাক্তার। মুহূর্তে মহাশয় কেমন তেলে বেগুনে জ্বলে উঠলেন যেন। ভীষণ রাগ নিয়ে গজগজ করতে করতে বললেন, আপনি হাসছেন? এরকম একটা দৃশ্য দেখেও হাসছেন? তৌকির সাহেব আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন নিজের হাসি আটকাতে। তবে বালাই ষাট, এই হাসি কি আর অত সহজে থামে? ব্যাগ গোছাচ্ছে রৌদ্র। আলমারি থেকে একে একে অরিনের সবগুলো কাপড় বের করে এনে ঢোকাচ্ছে ব্যাগের ভিতর। ওদিকে অরিন ঘ্যান ঘ্যান করছে রৌদ্রের কান বরাবর। সে যাবে না তার ডাক্তার সাহেবকে ছেড়ে অন্য কোথাও। রৌদ্র মেয়েটার এরূপ কথায় পাত্তাহীন নিজ উদ্যোগে করে যাচ্ছে ব্যাগপত্র গোছগাছ। অরিন যখন দেখলো তার অত কাইকুয়েও তেমন কোনো ভ্রুক্ষেপ নেই এই রৌদ্রে, ঠিক তখনই মেয়েটা কেমন সম্মুখে এসে দাঁড়ালো রৌদ্রের। রৌদ্র থামলো, কপট মেজাজ দেখিয়ে বলল, কি সমস্যা? অন্য সময় এহেন মেজাজ দেখলে খানিকটা দমে গেলেও আজ অরিন দমেনি মোটেও। উল্টো গলায় এক প্রকার জোর ঢেলে বলল, আমি যাব না আপনাকে ছেড়ে। ললাটে বিরক্তির ভাঁজ পড়ল রৌদ্রের। মুখটা হলো গম্ভীর। সে খানিকক্ষণ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। পরক্ষণে লম্বা একটা নিঃশ্বাস ফেলে নিজের উপচে পড়া রাগগুলোকে বেশ কায়দা করে গিলে নিয়ে এগিয়ে এলো এক কদম। দুহাতে আলতো করে অরিনের ছোট্ট মুখখানা সামান্য আঁকড়ে ধরে নরম কণ্ঠে অসহায়ত্ব ফুটিয়ে বলল, সানশাইন, আমার ভালো থাকাটা তোর এবং আমার পুরো পরিবারের সাথে জড়িত। তোদের গায়ে সামান্যটুকু ফুলের আঁচড় পড়লেও আমি বোধহয় ঠিক থাকতে পারবো না বউজান। সত্যি বলছি, আমার জীবনের একমাত্র দুর্বলতা আমার ভালোবাসা। আমি চাই না সানশাইন কেউ আমার দুর্বলতায় আঘাত করুক। অ্যাটলিস্ট আমার জন্য হলেও তোকে সেফ জোনে যেতে হবে। কি যাবি না? রৌদ্র বোঝাচ্ছে আর অরিন কি নাকি বুঝে থাকবে। এটা কি আদৌ সম্ভব? অরিন ঠিক বাধ্য মেয়েদের মতোই মেনে নিল কথাগুলো। ওপর নিচ হালকা মাথা ঝাঁকিয়ে তৎক্ষণাৎ দুহাতে জড়িয়ে ধরল রৌদ্রকে। রৌদ্র আর সময় নিল না, হাতের তীব্র বাঁধনে আঁকড়ে ধরল প্রেয়সীকে। মেয়েটা নরম কাঁধে ঠোঁট ছুঁয়ে রেখে নাক দিয়ে উষ্ণ নিঃশ্বাস ফেলতে লাগলো ক্রমাগত। বুকটা হঠাৎ করে কাঁপছে তার, হয়তো অজানা ভয়ে, নয়তো কোনো আগাম সতর্ক সংকেতে। দুপুর গড়িয়ে বিকেল নাম্বার জোগাড়, অথচ শারমিনের বেগমের এতক্ষণের ঘুম ভাঙলো। চোখে মুখে হালকা পানি ছিটিয়ে সিঁড়ি বেয়ে নামছেন তিনি। গায়ে জড়ানো বরাবরের ন্যায় দামি জামদানি শাড়ি। মুখটা কেমন গম্ভীর করে ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিংয়ে খানিক ঢু মারতেই হঠাৎ একজনকে দেখে চমকে উঠলেন শারমিন বেগম। অবিশ্বাস্য নেত্রে সম্মুখে তাকিয়ে থেকে হেঁটে এলেন জোরালো পায়ে। ডাইনিং টেবিলে রাজার মতো বলিষ্ঠ দেহ ছড়িয়ে বসে আছে মুগ্ধ, গপগপিয়ে খেয়ে যাচ্ছে খাবার। শারমিন বেগম খানিকক্ষণ চেয়ে রইলেন চুপচাপ। কই তিনি ভেবেছিলেন ছেলেটা বোধহয় মার খেয়ে পড়ে থাকবে সপ্তাহখানেক, অথচ এখন দেখো 24 ঘন্টা না পেরোতে ছেলে এসে হাজির বাড়িতে। শারমিন বেগম বিরক্ত হলেন বেশ। কাটকাট কণ্ঠে হঠাৎ বলে ওঠেন, কখন এলে? খাচ্ছে মুগ্ধ। শারমিন বেগমকে এক প্রকার দেখেও অদেখা করল ছেলেটা। এতে বুঝি গায়ে আগুন ধরে গেল শারমিন বেগমের। তৎক্ষণাৎ পুরনো কথার জেদ ধরে গলায় অসম্ভব ঝাঁজ ঠেলে আওড়ালেন, শুনলাম তুমি নাকি এহসান পরিবারের মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছ। কথাটা কতটুকু সত্যি? এবারও প্রতি উত্তর করেনি মুগ্ধ। উল্টো হাত বাড়িয়ে পাতে ভাত নিল আরেক চামচ। মাংসের টকটকে লাল ঝোলের সঙ্গে একটুখানি ভাত মাখিয়ে ফের মুখে পুরল আরেক লোকমা। ওদিকে শারমিন বেগম যে উত্তরের অপেক্ষায়, সেদিকে থোড়াই পাত্তা দিয়েছে যুবক। শারমিন বেগমের নাকের পাটা ফুলল এবার। খানিক লম্বা লম্বা শ্বাস টেনে দাঁত খিচে শুধালেন, লজ্জা করে না তোমার? একজন 31 বছরের টাকরা যুবক হয়েও মাত্র 17 বছরের মেয়েকে বিয়ে করার কথা বলছো? আজকালকার যুগে নিজের চাইতে গুনে গুনে 14 বছরের ছোট মেয়েকে কেউ বিয়ে করে, তাও আবার নিজের শত্রুর মেয়েকে। রাগে গজগজ করছেন শারমিন বেগম। মুখে এভাবে সে কি শক্ত ভাবসাব, অথচ তার অমন রাগান্বিত কণ্ঠ শুনে মোটেও হেলদোল দেখা দিল না মুগ্ধের মাঝে। সে কি সুন্দর নির্বিকার ভঙ্গিতে আয়েশ করে খাবার চিবোচ্ছে। এতে শারমিন বেগমের রাগগুলো যেন তরতর করে বাড়ছে। মানুষটার ফের চিরবিরিয়ে বললেন,
কথা কানে যাচ্ছে না তোমার? শেষমেশ তুমি পাগল হয়ে গেলে নাকি? অমন শত্রুর পরিবারের মেয়েকে বিয়ে করতে যাবে? এবারেও নিশ্চুপ মুগ্ধ। আয়েশ করে আঙ্গুলে লেগে থাকা খাবারের অংশটুকু চেটেপুটে খাচ্ছে। সে সময় নিয়ে খানিক স্বস্তির ঢেকুর তুলল ঘাড় বাঁকিয়ে। শারমিন বেগমের শক্ত মুখায়ব আর দৃষ্টিতে এক অবর আধবার পরক করে হাত বাড়িয়ে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল মানুষটার দিকে। ভরাট কণ্ঠে ভীষণ শান্তভাবে ঢেলে বলল, পানিটা খেয়ে নিন। চিল্লাতে চিল্লাতে গলাটা নিশ্চয়ই শুকিয়ে আছে আপনার। এহেন সিরিয়াস মোমেন্টে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের অমন গা ছাড়া ভাব দেখে বেজায় চটলেন শারমিন বেগম। তবে পরক্ষণে মনে মনে ভাবলেন, মুগ্ধ কথাটা খুব একটা ভুল বলেনি, ঠিকই তো বলেছে সে। চিৎকার করতে করতে গলাটা শুকিয়ে কেমন কাঠ হয়ে গিয়েছে তার। শারমিন বেগম এক দফা খেয়ে ফেলার মতো চাহনি নিক্ষেপ করলেন মুগ্ধের দিকে। পরক্ষণে ঠিকই এগিয়ে এসে পানি ভর্তি গ্লাসটা তুলে নিলেন হাতে। লম্বা লম্বা ঢোকে পানি গিলতেই হঠাৎ কানের পাশে ভোলতা উড়ে যাবার মতো শোনা গেল মুগ্ধের শান্ত অথচ ভয়ঙ্কর কণ্ঠ। এবার তো স্রেফ মিনারেল ওয়াটার খেতে দিয়েছে। নেক্সট টাইম আমার সঙ্গে জোর করার কথা বললে পানির সাথে একেবারে বিষ মিশিয়ে খাইয়ে দেব। মাইন্ডেড। হুট করে নাকে মুখে উঠে গেল শারমিন বেগমের। বেচারা কাশতে কাশতে বুক চেপে ধরেছেন। ওদিকে মুগ্ধ কেমন শান্ত ভঙ্গিমায় বসা ছেড়ে উঠে দাঁড়ায়। গায়ের ঢিলে ঢালা কুর্তাটা খানিক ঝাঁকিয়ে শারমিন বেগমকে আলগোছে পাশ কাটিয়ে চলে যাওয়ার পথে আরেকবার বাঁকা হেসে বলে যায়, যার ডিকশনারিতে লজ্জা নামে কোনো শব্দই নেই, তার আবার কিসের লজ্জা? জানেনই তো আমি নির্লজ্জ। বাট আপনারা তো আরেকটা বিষয় বলে যাচ্ছেন, তা হলো আমি নির্লজ্জের পাশাপাশি ভয়ঙ্কর নির্দয়। আমার সাথে তেরাবেকা কিংবা উচ্চ গলায় কথা বলতে আসলে কিন্তু বাবার বউটাও দেখব না, একদম জানে মেরে ফেলব। ভরকে গেলেন শারমিন বেগম। হতচকিত নেত্রে ঘাড় বাঁকিয়ে তাকাতেই চলে গেল মুগ্ধ। এদিকে ডাইনিং এর দ্বারে চুপচাপ দাঁড়িয়ে থেকে এতক্ষণের কার্যকলাপগুলো নীরব দর্শকের ন্যায় দেখছিলেন তকির মির্জা। ছেড়ে পাশ কাটিয়ে চলে যেতে তিনি এগিয়ে এলেন স্ত্রীর নিকট। হালকা ঝুঁকে শারমিন বেগমের কানের কাছে মুখ নামিয়ে হিসিয়ে বললেন, মানুষ দেখে কথা বলতে হয় বেবি। সবাই তো আর আমার মতো নরম সরম না যে কিনা তোমায় শুধু আদর করবে। মুখ বাঁকালেন শারমিন বেগম। নাক মুখ কুচকে তক্ষুনি হনহনিয়ে চলে গেলেন ডাইনিং ছেড়ে। অথচ তৌকি সাহেব মিটমিটিয়ে হাসছেন। আচ্ছা শ্যামাবতী, তোমার বিরহে তবে আমিও কি নিষ্ঠুর হয়ে গেছি? মনটা কি তবে সত্যি সত্যি পাথরে পরিণত হলো? আগের ন্যায় নিস্তেজ রুহি ঘুমিয়ে আছে চোখ বুজে। বাদবাকি মানুষের জন্য সকাল হলেও তার কাছে কি আর সকাল কিংবা রাতের ভিন্নতা আছে? সে তো বরাবরের নেই ঘুমিয়ে আছে। তবে ডাক্তার বলেছে মেয়েটার নাকি মিনিমাল কনসাসনেস জাগ্রত হয়েছে, অর্থাৎ তার চোখ দুটো বন্ধ থাকলেও সে নাকি ঠিকই শুনে সবার কথা। এটাই বা কম কিসে? রেহান মেয়েটার বুকের মাঝে মুখ লুকিয়ে কথা বলছে। চোখ দুটো তার আদৌ ভেজা কিনা কে জানে। তবে তার যে কণ্ঠ কাঁপছে তা বেশ স্পষ্ট। রেহান এখন সর্বক্ষণ মেয়েটার আশেপাশে থাকে। লোকদের ভাষ্যমতে ইদানিং মশাই ঘরকুনো হয়েছেন। সারাদিন ঘুমন্ত রুহির কানের কাছে বসে এই সেই রাজ্যের কথা জুড়ে বসেন। কথা বলেই হয়তো নিজের বুকের উপর জমে থাকা কষ্টগুলো খানিক লাঘব করার বৃথা চেষ্টায় তৎপর থাকেন। বেশ কিছুক্ষণ একই ভঙ্গিমায় পড়ে থেকে রেহান রয়ে শুয়ে নিজের মাথা তুলল রুহির বুকের উপর থেকে। রুহির শুকনো মুখখানায় তাকাতে দেখে মেয়েটার বন্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নিরবশ্রু। রেহান তৎক্ষণাৎ উদ্বিগ্ন হলো। হাত বাড়িয়ে তর্জনী দিয়ে মেয়েটার চোখের পানিগুলো মুছে দিল আলগোছে। ঠোঁটের কোণে ব্যথাতুর হাসি ফুটিয়ে বলতে লাগলো, তুমি কাঁদছো কেন শ্যামাবতী? আমি কি তোমায় কষ্ট দিচ্ছি বলো? রুহি থোড়ায় উত্তর দিল। রেহান কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার মুখ পানে। হঠাৎ করে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে শুধালো, কে বলে আমি অভিনয় পারি না? এই দেখো না, তোমাকে আমার রাহেলকে বাঁচাতে প্রতিনিয়ত আমি কেমন অভিনয় করে যাচ্ছি। কি সুন্দর নিখুঁত অভিনয় জানি আমি শ্যামাবতী। তুমি দেখলে নিশ্চয়ই অবাক হতে, হয়তো বলতে হে আমার রেহান নয়। কথাটা বলে আনমনে হাসে রেহান। সময় নিয়ে দুহাতে জাপটে ধরে রুহিকে। কিয়ৎক্ষণ হাসতে হাসতে হঠাৎ করে সেই হাসি তার বদলে গেল হুহু কান্নায়। রুহির বুকের কাছের অংশটা ভিজে যাচ্ছে ক্রমশ। রেহান তার নীরব অশ্রু ঝরাচ্ছে। শ্যামবতীকে আঁকড়ে ধরে নিজের নামে নিজে একের পর এক বিচার দিয়ে যাচ্ছে। অথচ রুহি কেমন চুপ করে আছে। আগের ন্যায় সুস্থ থাকলে মেয়েটা হয়তো এক্ষুনি দুহাতে জাপটে ধরতো রেহানকে। বেচারার ক্রন্দনরত মুখখানা লেপটে দিত অজস্র চুম্বন। মাথা বুলিয়ে বলতো, দূর বোকা, কাঁদছো কেন? আমি আছি তো। তবে আফসোস, আজ রেহান কাঁদলেও তাকে থামানোর জন্য রুহি উঠছে না, বলছে না চুপ করতে। রেহান কাঁপছে, চাপা কান্নায় বুক ভাসাচ্ছে শ্যামবতীর। তার হাতের বাঁধনটাও শক্ত হচ্ছে ধীরে ধীরে। সেই সময় নিয়ে কান্নাগুলো আটকানোর চেষ্টা চালালো বেশ, কিন্তু কান্নারা আজ রূপ নিয়েছে হিংস্র। থামতে চাচ্ছে না কোনো মতেই। একবার একটু থামতে গেলেই পর মুহূর্তে তার ঠিকরে বেরিয়ে আসছে গলা ছেড়ে। রেহান কাঁদতে কাঁদতে হঠাৎ বলে ওঠে, তোমার বিরহে আজ 3টে সপ্তাহ হলো শ্যামাবতী। নিষ্ঠুর হওয়ার 3টে সপ্তাহ।
কঠিন মানবে পরিণত হওয়ার 3টে সপ্তাহ, অদেখা অভিনব কৌশল নাটকে অভিনেতা হওয়ার 3টে সপ্তাহ। আশ্চর্য, সবাই সবটা না জেনে বুঝে আমায় কেন নিষ্ঠুর বলছে শ্যামবতী? কেন তারা ধরে নিয়েছে আমি খারাপ? কেন তারা বলছে আমি নিষ্ঠুর? তারা কি জানে না তোমার বিরহে আমি শূন্য, যেখানে আমার সকল অস্তিত্ব তোমায় ঘিরে। আমার তুমি নামক অস্তিত্বটা যেখানে ঘুমিয়ে আছে নীরবে, সেখানে তারা আমায় নিষ্ঠুর বলে কোন সাহসে? আমার সকল আনন্দ, হাসি, ভালোবাসা সবটাই তো এখন ঘুমন্ত বউ, ভীষণ গভীর ঘুমে ঘুমন্ত। বুক ফাটে আর্তনাদে মত্ত রেহান। এরই মধ্যে তার কর্ণকুহরে ভেসে আসে কারো উচ্চকণ্ঠ। গোলাকার লিভিং রুমে দাঁড়িয়ে হাঁক ছুটছেন বাড়ির কাজের লোক শাহিন। মধ্যবয়স্ক মানুষ, মলিন হয়ে আসা শার্ট প্যান্ট গায়ে জড়িয়ে, গলায় ঝুলিয়েছে লাল সাদা মিশেলের একখানা গামছা। পান খাওয়ায় আধো আধো লাল ঠোঁট দুটো নাড়িয়ে তিনি ফের ডাকলেন, ছোট স্যার, ও ছোট স্যার। এত এত হাঁকাহাঁকিতে এবার যেন বড্ড বিরক্ত হলো রেহান। কেন যে ঘরের দরজাটা খোলা রাখতে গিয়েছিল কে জানে। রেহান একবার চাইলো জবাব দিবে না, পড়ে রইল শ্যামবতীকে জাপটে। তবে আবারও শোনা গেল শাহিন মিয়ার কণ্ঠ। মুহূর্তে চোয়াল শক্ত হলো রেহানের। চোখে মুখে একরাশ বিরক্তি লেপটে এসে ঘর ছেড়ে বেরিয়ে আসে। ধুপধাপ পায়ে দোতলা সরু বারান্দার দাঁড় ঘেঁষে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, কি হয়েছে শাহিন ভাই? এত হাঁক ডাক কিসের? দেখছো যেহেতু তোমার ডাকে তেমন সারা শব্দ দিচ্ছি না, তার মানে বোঝা উচিত ছিল আমি ব্যস্ত আছি। সে যাই হোক, বলো কেন ডেকেছো? শাহিন মিয়া পুরাতন লোক, এবারই সে জেদ ধরে প্রত্যেকের সাথে তার সখ্যতা বেশ পুরনো, তাই থেকে হুটখাট রাগ করে কথা বলে খুব একটা আহত হন না তিনি। এই যেমন এখন হলেন না। শাহিন মিয়া দাঁত কপাটি বের করে হাসলেন একটুখানি, রয়ে শয়ে শুধালেন, রোদ বাবা আসে, ভিতরে আইবার কমো। হকচকায় রেহান। হতবাক নেত্রে তাকায় শাহিন মিয়ার দিকে। মনে মনে ভাবলো, রৌদ্র হঠাৎ সকাল সকাল তার বাড়িতে এলো কেন? সে তো কাল তাকে বলেই দিয়েছে সে চাইলেও এখন কারোর সাথে সফট বিহেভ করতে পারবে না, অ্যাটলিস্ট বাদ বাকি মানুষজনদের ভালোর জন্য হলেও না। সেক্ষেত্রে রৌদ্র হঠাৎ তার সম্মুখে এসে দাঁড়ালে সে থোড়ায় কপট ভাব ধরে থাকতে পারবে। নিজ ভাবনায় নিমগ্ন রেহান। তা দেখতেই গলা খাকারি দিয়ে উঠলেন শাহিন মিয়া। মনোযোগ কারার পুরাতন চেষ্টা অবলম্বন করতে সম্বিত ফিরল রেহানের। ছেলেটা নিজেকে খানিক ধাতস্থ করে তরিতে নেমে এলো সিঁড়ি ডিঙিয়ে। হকচকিয়ে যেই না কিছু বলতে যাবে অমনি তার দৃষ্টি গিয়ে থমকায় বাড়ির সদর দরজার কাছে, দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে থাকা রৌদ্রের পানে, যার অনিমেষ চোখ জোড়া রেহানকেই দেখছে। চোখে মুখে তার নেই বিন্দুমাত্র তাড়াহুড়ো। রেহান ভরকায়, আমতা আমতা করে গলায় ঝাঁজ ঢালে কপট। নিজের সত্যবাদী চোখ দুটোকে আড়াল করে কপট শক্ত গলায় বলে ওঠে, কেন এসেছিস? রৌদ্র মৌন। খানিকক্ষণ চুপচাপ রেহানের দিকে তাকিয়ে থেকে পা বাড়ালো সম্মুখে, গম্ভীর কণ্ঠে আওড়ালো, আমার বুড়িকে দেখতে এসেছি। রৌদ্রের এহেন ভাবলেশীন কণ্ঠে মনে মনে খানিক স্বস্তি পেলেও বাইরে থেকে যথেষ্ট গম্ভীর এবং শক্ত ভাব ধরে রাখলো রেহান। আগের ন্যায় শক্ত গলা শুধালো, আমার বউকে এই মুহূর্তে দেখা যাবে না, সো লিভ নাও। কে শুনে কার কথা? রৌদ্র রেহানের কথাগুলোকে এক প্রকার চুলোয় চড়িয়ে হাঁটছে সিঁড়ির দিকে। তা দেখে রেহান কেমন ছুটে এলো তৎক্ষণাৎ। এগিয়ে এসে চেপে ধরল রৌদ্রের শক্তপোক্ত ডান হাতের বাহু। রৌদ্রের পায়ের গতি থামলো একটুখানি। সে ঘাড় বাঁকিয়ে শক্ত চাউনি নিক্ষেপ করলো রেহানের মুখ পানে। ওদিকে রেহান নীরবে ইশারা করে যাচ্ছে, রৌদ্রকে বুঝাচ্ছে, গালি দিস না ভাই। রৌদ্র বিচক্ষণ মানুষ, বুদ্ধিমানের ন্যায় ঠিক বুঝে গেল বন্ধু কম ভাইয়ের মনোভাব। সে কেমন বাঁকা হেসে তখনই এক ঝটকায় নিজের হাতখানা ছাড়িয়ে নিল রেহানের হাতের বাঁধন থেকে। রেহান পড়ে যাবার ভান ধরল, খানিক দুলে টুলে সোজা হয়ে দাঁড়ালো পরক্ষণে। ওদিকে রৌদ্র তৎক্ষণাৎ এক হাতে চেপে ধরে রেহানের শার্টের কলারের অংশ। এতে খানিক ভরকালো মুখাভাব শক্ত রাখলো রেহান। দাঁত খিচে যেই না মুখ খুলতে যাবে অমনি আরেক হাতে 2 আঙ্গুলে ছেলেটা চোয়াল চেপে ধরে রৌদ্র চিরবিরিয়ে বলে ওঠে, আমার বুড়ির সাথে আমি দেখা করব, যখন ইচ্ছে তখন করব। এতে তুই বাধা দেবার কে? ভুলেও নিজের অকাত ভুলে যাস না। অবশ্য ভুলে গেলেও সমস্যা নেই, কেননা আমার হাত দুটো কিন্তু এখনো বেশ শক্ত আছে। জায়গা মতো 2-1 বার পড়লেই সবটা মনে পড়ে যাবে আশা করি। কথাটা বলে রেহানের চোয়াল ছেড়ে দেয় রৌদ্র। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টানে। শার্টের হাতা গোটাতে গোটাতে পা বাড়ালো সিঁড়ির পানে। ওদিকে রেহান বিস্মিত হাসলো। পেছন থেকে শাহিন মিয়া কি বুঝলো কে জানে, বেচারা এক কদম এগিয়ে এসে গলা খাকারি দিয়ে শুধালেন, এটা কি হইল ছোট স্যার? রেহান তৎক্ষণাৎ মুখাভাবে বেগম ছাপ টানে, কপট ভাব ধরে বলে, কিছু না, আপনি নিজের কাজে যান। শাহিন মিয়া বাধ্য মানুষ, আকবরই আর তেমন কিছু না বলে চুপচাপ প্রস্থান ঘটালেন সেখান থেকে। রেহানও পা বাড়ায় উল্টো পথে।
মাত্র কয়েক লাফে সিঁড়ি ডিঙিয়ে উঠে গেল দোতলায়। তবে এবার আর মহাশয় খুব একটা তাড়া দেখালেন না ঘরের দিকে যেতে। কচ্ছপের গতিতে হাঁটছেন তিনি, বারবার দোতলা থেকে দৃষ্টি ফেলছেন লিভিং রুমে, দেখছে আশেপাশে কেউ আছে কিনা। প্রায় মিনিট পাঁচেক পর রেহান ঘরে এলো। এক হাতে দরজাটা আলতো করে লাগিয়ে দিয়ে নীরবে পা বাড়ালো সম্মুখে। খানিকটা এগোতেই হঠাৎ তার দৃষ্টি আটকালো অদূরের বিছানার পাশ ঘেঁষে মেঝেতে বসে থাকা রৌদ্রের পানে। ছেলেটা কেমন নিষ্পলক চোখে তাকিয়ে আছে নিস্তেজ বোনের দিকে। দুহাতের মুঠোয় রুহির অবশ হাতখানা আঁকড়ে ধরে সেথায় ঠোঁট ডুবিয়েছে নিঃশব্দে। বেড়াল চোখ দুটো তার আদৌ কথা বলছে কিনা কে জানে, অথচ ঠোঁটের আগায় শব্দ নেই তেমন। রেহান নিঃশব্দে রৌদ্রের পাশে এসে দাঁড়ায়। কান খাড়া করতে শুনতে পায় রৌদ্র কেমন বিড়বিড়িয়ে বলছে, জানিস বুড়ি, আমি না গত বেশ কয়েকদিন ধরে ঠিক মতো ঘুমাইনি। ঘুমাতে গেলেই মাথায় জেগে বসে হাজারটা চিন্তা। তখন কেন জানি তোর হাতের ব্ল্যাক কফির কথাটা ভীষণ মনে পড়ে। আচ্ছা, তোর কি আমার কথা মনে পড়ে না বুড়ি? তোর মনে আছে লাস্টবার তুই আমার কাছে ফুচকা খেতে চেয়েছিলি? আমি কিন্তু বানিয়েছিলাম বুড়ি। হয়তো লবণটা একটুখানি বেশি পড়েছিল, হয়তো তোর মন মতো ঝালটা দিতে পারিনি তেমন, কিন্তু ভেবেছিলাম তুই খেয়ে ঠিক বলবি, ভাইয়া খুব ভালো হয়েছে। তবে তুই তো খেলি না বুড়ি, সেই যে ঘুমালি আর তুই উঠলি না। থামলো রৌদ্র। গলার কাছটা হুট করেই ধরে এসেছে তার। বলার মতো কত কথা জমে আছে পেটে, অথচ কণ্ঠরুদ্ধ তার। রৌদ্র লম্বা এক নিঃশ্বাস টেনে নিজেকে সামলায়। উঠে এসে বোনের ললাটে আলতো করে ঠোঁট চুইয়ে দিতেই হঠাৎ টের পায় রুহির বন্ধ চোখের কার্নিশ বেয়ে চুয়ে পড়ছে নোনা জল। এক মুহূর্তের জন্যে থমকায় রৌদ্র। কাপা কাপা দৃষ্টিতে তখনই পেশেন্ট মনিটরে দৃষ্টি ফেলে দেখে রুহির হার্টবিট ফাস্ট। তার মানে মেয়েটার মধ্যে মিনিমাল কনসাসনেস এখনও আছে। রৌদ্র তৎক্ষণাৎ পেছনে ঘুরতে রেহান মুখোমুখি এসে দাঁড়ায়। দুহাতে বুকের কাছে বেঁধে রেখে অপরাধী নেই মাথা নুইয়ে রেখেছে সে। রৌদ্র খানিক ভ্রু কুচকে সন্ধিহান গলায় আওড়ায়। রেহান সামান্য ঢোক গিলল বোধ হয়। আমতা আমতা সুরে বলল, গত 4 দিন আগে। কথাটা শেষ হতে যতটুকু না দেরি হলো তার চেয়ে কয়েক গুণ দ্রুত রেহানের গাল বরাবর সপাটে থাপ্পড় বসাতে দেরি হলো না রৌদ্রের। মুহূর্তে ঠাস একটা শব্দ তুলে কান গরম হয়ে গেল বেচারা রেহানের। সে কেমন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ঠোঁট উল্টে, অথচ রৌদ্রের চোয়াল শক্ত হয়েছে ইতিমধ্যে। সে আবারও এক হিংস্র থাবায় রেহানের চোয়াল চেপে কঠিন গলায় হিসিয়ে বলে ওঠে, আগে জানাসনি কেন আমায়? কেন বলিসনি ওর কনসিয়াসনেস ফিরেছে? কিরে, কথার উত্তর দে। রাগে অন্ধ ডাক্তার সাহেব বোধহয় ভুলেই গিয়েছেন কারো চোয়াল চেপে ধরে রাখলে সে থোড়াই কথা বলতে পারবে। রেহান মোচড়াচ্ছে, ব্যথায় কুকিয়ে যাচ্ছে রীতিমতো। দু হাতে রৌদ্রের হাত সরানোর আপ্রাণ চেষ্টায় মত্ত থেকে কোনো রকম আধো আধো স্বরে বলল, ভাই, চোয়ালটা ছাড়। ছাড়ল রৌদ্র। কপালে গোটাকতক ভাঁজ ফেলে কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল রেহানের পানে। ওদিকে রেহান দুহাতে নিজের চোয়ালখানা চেপে রেখেছে কেমন। সময় নিয়ে নিজেকে সামলে বলল, কিভাবে বলতাম আমি? ফোন দিয়ে বলতাম নাকি দেখা করে? দুভাবেই তো আমার সকল পথ বন্ধ ছিল। ইভেন আমি তো এখন ভয় পাচ্ছি এ নিয়ে যে মুগ্ধ কোনো মতে টের পেয়ে গেল কিনা তুই এখানে এসেছিস। জানলে আবার কোনো কাহিনী ঘটায় কে জানে। গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা রৌদ্র হঠাৎ করেই কেমন কুটিল হাসলো এহেন কথায়। তা দেখে ভ্রু গোটায় রেহান। সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করে ওঠে, এভাবে হাসছিস যে, আবার কি হলো তোর? রৌদ্র তৎক্ষণাৎ প্রতিউত্তর করেনি। ঠোঁটের কোণে আগের ন্যায় কুটিল হাসি বজায় রেখে ঠান্ডা স্বরে শোধালো, জানলে জানুক, দেখিও আর কি কি করতে পারে। হতভম্ব রেহান ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে জিজ্ঞাসা করলো, তুই আবার কিছু প্ল্যান করিসনি তো? দেখ রোদ, ও কিন্তু সাধারণ কেউ নয়। ও আবার সো হোয়াট, বাদ দে। রৌদ্র এহেন গা ছাড়া উত্তরে হতভাগ রেহান। রয়েছে একটুখানি এগোতেই শোনা গেল রৌদ্রের ভরাট কণ্ঠের আদেশ, ফাইটার কোথায়? ওকে নিয়ে আয়। থামে রেহান, নিজেকে খানিক ধাতস্থ করে ঠান্ডা স্বরে প্রতিউত্তরে শুধায়, আম্মুর ঘরে আছে। দিস ইজ হিজ মেল টাইম। রৌদ্র শটান হয়ে দাঁড়ায়। এবার দরজার পানে এগুতে এগুতে বলে ওঠে, চল ফাইটারের সাথে দেখা করে আসি। এহেন কথায় রেহান খানিক চিন্তিত হলো, যেন আচমকা এগিয়ে এসে আওড়ালো। ওয়েট রোদ। পা দুটো থামলো রৌদ্রের। ঘাড় বাঁকিয়ে তাকায় পরক্ষণে। রেহান কেমন ইতস্তত সুরে বলে ওঠে, অ্যাকচুয়ালি আব্বু আম্মু জানে না এসব বিষয়ে। তারা শুধু এটুকু জানে তোদের সাথে আমার মনোমালিন্য চলছে। অ্যান্ড এলাস বাট আব্বুর সাথে মুগ্ধের ভীষণ খাতে। গম্ভীর হলো রৌদ্র। কিয়ৎক্ষণ চুপ থেকে হঠাৎ মাথা নাড়িয়ে শুধালো, বুঝলাম, আয়। কেন এসেছিস তুই এখানে? চলে যা, এক্ষুনি চলে যা বলছি। রেহান চেঁচাচ্ছে। তার অমন চেঁচামেচিতে তক্ষুনি ঘর ছেড়ে বেরিয়ে আসেন সাইমা খাতুন। কোলে তার ছোট্ট রাহিল, হাত পা ছুঁড়ে খেলছে পুতুলটা। সাইমা খাতুন বেরিয়ে এসেই দেখতে পেলেন রেহান চেঁচাচ্ছে রোদের উপর, আর রৌদ্র ছেলেটা কেমন অসহায় চোখে তাকিয়ে আছে রেহানের পানে। সাইমা খাতুনের বড় মায়া হলো রৌদ্রের অমন হাব ভাব দেখে।
তিনি তখনই ছেলের উপর চড়াও হলেন। কি হচ্ছেটা কি রেহান? রোদের সাথে এমনভাবে বিহেভ করছো কেন? রেহান এরূপ কথার প্রতি উত্তর করেনি, উল্টো দাঁত খিচে দাঁড়িয়ে রইল কেমন। এদিকে সাইমা খাতুন রৌদ্রের পানে নরম চোখে তাকায়। আলতো হেসে রাহিলকে রৌদ্রের দিকে বাড়িয়ে দিতে গেলে রেহান ঘটালো আরেক কাণ্ড। তৎক্ষণাৎ ছো মেরে রাহিলকে নিয়ে নিল নিজ বাহুডোরে, কটমটিয়ে শুধালো। খবরদার আমার ছেলেকে ওদের কারো হাতে দিবে না। সাইমা খাতুন হতভম্ব ও ছেলের এহেন ব্যবহারে। এদিকে রৌদ্র এবার মুখ খুলল, গলায় ভীষণ অসহায়ত্ব ঢেলে আওড়ালো। রেহান, শেষবারের মতো বাবাটাকে একটু ছুতে দিবি আমায়? কথা দিচ্ছি, জাস্ট একটু ছুবো। রেহানের পাথরে মন নরম হয়নি একটুও, চোখ দুটো এখনো জলজল করছে আগের মতো। রাহিল নামক ছোট্ট নবজাতককে বুকের মাঝে ভীষণ গভীরভাবে চেপে রেখেছে সে। রৌদ্র ঠায় দাঁড়িয়ে আছে অসহায় চোখে, হাত দুটো তার এখনো বাড়িয়ে রাখা রেহানের দিকে। কিয়ৎক্ষণ পেরোনোর পরও রেহান যখন রাহিলকে রৌদ্রের হাতে দিল না, রৌদ্র তখন আচমকা মোটা কণ্ঠে বলে ওঠে। সবার সাথে অভিমান করলি, তা না হয় মুখ বুঝে মেনে নিলাম, কিন্তু আমি কি দোষ করেছি একটাবার বলবি প্লিজ? কোন দোষের এহেন নীরব শাস্তি দিচ্ছিস আমায় তুই? রেহান প্রতি উত্তরে মৌন। বলার মতো তেমন কিছু না পেয়ে হঠাৎ হালকা নাক টেনে আলতো করে রাহিলকে বাড়িয়ে দিল রৌদ্রের দিকে। রৌদ্র তৎক্ষণাৎ বাচ্চাটাকে দুহাতে আগলে নেয়। কতদিন পর, ঠিক কতগুলো দিন পর বাচ্চাটাকে একটুখানি ছুতে পারল সে। এই আনন্দে বেচারা আত্মহারা। 2 কদম দূরত্বে দাঁড়িয়ে থাকা রেহান অলক্ষে হাসছে, চোখে মুখে সে কি স্বস্তি ছাপ তার। ছোট্ট রাহিল তার ছোট ছোট হাত পা ছুটছে, ঘুলুমুলু গাল দুটো ফুলিয়ে খিলখিল করছে। রৌদ্র অনিমেষ চোখে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তার অজান্তেই চোখ দুটো কেমন ভরে এসেছে তার। কোনো রকম আগাম সতর্কতা সংকেত ছাড়াই 2-1 ফোঁটা অশ্রু টুপটুপ করে গড়িয়ে পড়ল রাহিলের গুলুমুলু গালের একপাশে। রৌদ্র আলতো করে আঙ্গুল উঁচিয়ে গালটা মুছে দিল নরমভাবে। ভেজা চোখে খানিকটা হেসে নরম কণ্ঠে বলে ওঠে। ভিনদেশে ভালো থেকো ফাইটার, মামা তোমায় ভীষণ মিস করবো। তুমি একদম চিন্তা করো না ফাইটার, খুব শীঘ্রই তোমাকে আমি নিয়ে আসবো আবারও। কথা দিচ্ছি তোমায়, সকল পরিস্থিতি তোমার অনুকূলে করে ছাড়বো ইনশাল্লাহ। তোমাকে, আমার বুড়িকে আর তোমার ঘাটতারা বাপকে ঠিক আবারও নিয়ে যাব এহসান বাড়িতে। তখন তোমার বাপ বলো কিংবা দাদা, কারোর ধার ধারবো না আমি। এহেন নীরব হুমকিতে হাসলো রেহান। সাইমা খাতুন তৎক্ষণাৎ পা চালিয়ে চলে গেলেন নিচে। রৌদ্র এসেছে কতগুলো দিন পর, ছেলেটাকে কি আর না খাইয়ে পাঠাবেন তিনি? তাই তো তিনি ছুটলেন দ্রুত। ওদিকে তিনি যেতে রেহান চুপচাপ এগিয়ে এসে দাঁড়ালো রৌদ্রের কাছাকাছি, কণ্ঠ খাদে নামিয়ে বলল। তুই কিন্তু আমার চাইতেও কয়েক গুণ ভালো অভিনয় করিস বাড়ি। এহেন কথায় ভ্রু উঁচিয়ে তাকায় রৌদ্র। বাঁকা হেসে এক হাতে তর্জনী দিয়ে চোখের অশ্রুগুলো আলতো করে মুছতে মুছতে জবাব দিল। আই নো দ্যাট। দুপুর হয়েছে বেশ। এহসান বাড়ির পরিবেশ আজ ভীষণ ঠান্ডা। বাড়িতে ছেলে মেয়েগুলো একটাও নেই, তাদের নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। আপাতত বাড়িতে আছেন বয়োজ্যেষ্ঠরা। লাঞ্চ টাইম, ডাইনিং টেবিল ভর্তি খাবারের সমারোহ। দুধারে 4টে চেয়ারে বসে আছেন বাড়ির 4 কর্তা। কারো মুখে তেমন রা নেই, আছে কেবল একরাশ দুশ্চিন্তা। জুবাইদা বেগম চুপচাপ ভাত সার্ভ করে দিচ্ছেন প্রত্যেকের প্লেটে। রাইসা বেগম রান্নাঘরে ছুটেছেন লেবু কাটতে। ওদিকে মাইমুনা বেগম ও রাফিয়া বেগম কেমন বিরস মুখে তরকারি বাড়ছেন। তরকারি বাড়ার এক পর্যায়ে হঠাৎ সকলের কানে এলো বাইরে চেঁচামেচির শব্দ। রাফিয়া বেগম ভ্রু কুচকালেন এহেন চেঁচামেচির শব্দ পেয়ে। হাত থেকে তখনই তরকারির বাটিটা নামিয়ে রেখে যেই না উদ্যত হলেন ডাইনিং ছাড়তে, অমনি ডাইনিং রুমে গটগট পায়ে প্রবেশ করল মুগ্ধ, তার সেই চিরচেনা গম্ভীর রূপে। সাদা ফিনফিনে কাপড়ের একখানা শার্ট জড়ানো গায়ে, যার হাতা গুটিয়ে রাখা কোনই অবধি। গলার কাছে বেশ কয়েকটা বোতাম হাঁ করে খুলে রেখেছে বেয়াদব ছেলে, যার দরুন তার লম্বিন ফর্সা বুকখানা সহজেই চক্ষুগোচর। চোখে আটা নীল রঙের রোদ চশমা। কপালের চামড়ায় ব্যান্ডেজের পরিবর্তে এখন শোভা পাচ্ছে 1 টাইম স্ট্রিপ। ছেলেটা কেমন কোমরের পিঠে 2 হাত বেঁধে এসে দাঁড়ালো ডাইনিংয়ে। রোদ চশমার আড়ালে লুকিয়ে থাকা বাদামি চোখ দুটো এদিক ওদিক ঘুরিয়ে ঠোঁটে ঝোলালো তির্যক বাঁকা হাসির রেশ। ভরাট কণ্ঠে কৌতুকের টান মেরে বলল। কি অবস্থা সবার, খাচ্ছিলেন নাকি? এমন একটা সময় এরূপ উদ্ভট কথায় বড্ড বিরক্ত বাড়ির সকলে। তাইব সাহেব তো রেগে মেগে বোম। তখনই বসা ছেড়ে উঠে দাঁড়ালেন মহাশয়। ওদিকে মুগ্ধ খানিকটা এগিয়ে এসেছে টেবিলের দিকে। আগ বাড়িয়ে টেবিলের উপর সাজিয়ে রাখা খাবারগুলো একে একে ঢাকনা সরিয়ে দেখতে লাগলো কি রান্না হয়েছে। প্রথম বাটিতে কাতলা মাছের ঝোল দেখে নাক সিটকায় মুগ্ধ। বিড়বিড়িয়ে পড়ল। এসব বলছিল মানুষ খায়? বিড়বিড় করে বলা কথাটাও বেশ শুনলেন বাড়ির সবাই। পর মুহূর্তে চোখে মুখে স্পষ্ট রাগ ছেয়ে গেল সবার। মুগ্ধ এবার আরেকটু এগিয়ে দ্বিতীয় বাটির ঢাকনা সরায়। সেথায় মাংসের উপস্থিতি দেখে গলা বাঁকা এসে ঢাকনাটা ধ্রিম করে বাটির গায়ে ছুঁড়ে মেরে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে ওঠে। মাথার উপর আমি নামক আস্ত শনি ঘুরপাক খাওয়া সত্ত্বেও মুখে দেখে রুচির শেষ নেই আপনাদের। বাহ, ভালোই তো। এবার আর চুপ করে থাকতে পারলেন না তাইব সাহেব। তখনই গর্জে উঠে শুধালেন।
ইউ স্কাউন্ডেল, কোন সাহসে আমার বাড়িতে আবার পা রেখেছো তুমি? এক্ষুনি বের হও আমার বাড়ি থেকে, না হলে কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিলাম। এহেন কটু বাক্য গায়ে ধরেনি মুগ্ধের। ছেলেটা কেমন গা ছাড়া ভাব নিয়ে চেয়ার টানলো এক হাতে, সেথায় বসতে বসতে কুটিল হেসে বলল, ওরে বাবা, খায়রুল এহসানের ছেলের তো দেখি মুখ থেকে পায়ে পদ অব্দি সাহস আর সাহস, শেষে কিনা আমাকে ঘাড় ধাক্কা দিবে? আসলে তায়েব সাহেব আগুন চোখে তাকালেন, পারছেন না এই চোখে দৃষ্টি দিয়ে এক্ষুনি ঝলসে দিতে মুগ্ধকে। মুগ্ধ আর দৃষ্টিতে দেখলো তা। অতঃপর ইচ্ছে করে তায়েব সাহেবকে দেখিয়ে পায়ের উপর পা তুললো। পা নাচাতে নাচাতে হঠাৎ কেমন মোচড়ামুচড়ি করতে লাগলো চেয়ারে বসে। বাড়ির গৃহিণীরা শক্ত মুখে তাকিয়ে আছেন কেবল। মুগ্ধ খানিক সময় নিয়ে হাত ঘুরিয়ে কোমর থেকে রিভলভারটা বের করে এনে রাখলো টেবিলের উপর। তা দেখতেই ভয়ে জড়সড় হয়ে গেলেন বাড়ির গৃহিণীরা। মুগ্ধ বোধহয় ইচ্ছে করেই করলো কাজটা। এক হাতে আলতো করে চোখ থেকে চশমাটা নামিয়ে এনে ভাঁজ করে রাখলো শার্টের বোতামের সঙ্গে। বাড়ির গৃহিণীদের পানে শান্ত চোখে তাকিয়ে থেকে ঠোঁটের কোণে ক্রূর হাসি টেনে ভাবলেশীন গলায় বলল, পেছনে ভীষণ খোঁজা ছিল, তাই সামনে নিয়ে এলাম। হতভম্ব সবাই। মুগ্ধ এবারেও পাকা হাসে। এক হাতের কোনোই ঠেকায় চেয়ারের হাতলে, পরক্ষণে ভরাট কণ্ঠে গাল বাঁকিয়ে আওড়ায়, আসলে কি বলুন তো, আমি আমার জিব্বার ওপর খুব একটা লাগাম টানতে পারলেও আমার রিভলভারের ওপর অত লাগাম টানতে পারি না। এটা সবসময় আমার এক ধাপ আগে আগে ছোটে। এই যেমন আমার কাউকে ভাল লাগলো না, আমি হয়তো জিভ খসিয়ে তাকে কিছু বললাম না, তবে আমার এই বন্দুকটা কিন্তু চুপ করে বসে থাকে না, তৎক্ষণাৎ নিজের কাজ করে বসে। আশা করে বুঝছেন ব্যাপারটা। নীরব ধমকি। এ যেন নীরব ধমকি। বেয়াদব ছেলে কথাটা কোন আঙ্গিকে বলেছে তার বুঝতে বাকি নেই তায়েব সাহেব সহ বাকি সবার। তায়েব সাহেব তখনই গলায় ঝাঁঝ ঢাললেন, ফের চিরবির করে শুধালেন, তোমার এই ফুলকা ধামকি ধামকি কিংবা ব্ল্যাকমেইল অন্য কাউকে গিয়ে দেখাও, ভুলেও আমার সামনে এসব করতে আসবে না। তোমার মতো বিদেশি গুন্ডাকে, আর যাই হোক আমি তায়েব এহসান ভয় পাই না। গাল বাঁকায় মুগ্ধ। ঘাটটা সামান্য বাঁকিয়ে সরু চোখে তাকায় তায়েব সাহেবের পানে। এক হাত উঁচিয়ে ঘাড়ের একপাশে সামান্য চুলকাতে চুলকাতে আওড়ায়, এই বয়সে এত চিল্লাবেন না ডিসি সাহেব, পরে আবার দেখা যাবে সময়ের আগে উপরে পৌঁছে গেছেন। সেক্ষেত্রে কি দরকার শরীরের উপর অত জুলুম করার? রাগটা যেন তরতর করে বাড়ছে তায়েব সাহেবের। চোখে মুখে লেপটে গিয়েছে অদৃশ্য আগুন। মানুষটা তৎক্ষণাৎ হিতাহিত জ্ঞান হারিয়ে শক্ত হাতে থাবা বসালেন টেবিলের উপর। মুহূর্তে কাছে টেবিলটা এক বিকট শব্দ হলো। এতে আশেপাশের সবাই ঘাবড়ালেও বিন্দুমাত্র হেলদোল হলো না মুগ্ধের। ছেলেটা উল্টো ভ্রু উঁচিয়ে ঠেস মেরে শুধালো, শরীরে দেখছি তেলের অভাব নেই আপনার, ভালোই তো জোর দেখাতে পারেন দেখছে। তায়েব সাহেব নিজেকে আর সংবরণ করে রাখতে পারলেন না। তখনই পা ঘুরিয়ে ছুটে আসতে লাগলেন মুগ্ধের দিকে। তবে খুব কাছে আসার আগেই মুগ্ধ আলতো করে হাত বাড়িয়ে বন্দুকটা তুলে নেয় নিজ হাতে। যা দেখতেই থেমে গেলেন তায়েব সাহেব। ভীষণ রাগ নিয়ে দাঁড়িয়ে রইলেন খানিকটা দূরে। মুগ্ধ আর চোখে দেখল তা। ঠোঁটের কোণে বাঁকা হাসি লেপটে চটপট করে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। পরনে সফেদ রঙা ফিনফিনে শার্টটাকে খানিক ঝাঁকিয়ে নজর বুলালো এদিক ওদিক। খানিকটা সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনাদের বাড়ির বড় ছেলে আছে না, কি যেন নাম তার? রৌদ্রের কথা উঠতেই কেঁপে ওঠেন জুবাইদা বেগম। দুর্বল দেহটা কেমন কাঁপছে রীতিমতো। ওদিকে মুগ্ধ অপেক্ষমান উত্তরের, কিন্তু কেউ কি আর যেচে পড়ে উত্তর দিল তার প্রশ্নের? এতে অবশ্য রাগ হয়নি মুগ্ধের। সে কেমন ক্রূর হেসে আবারও চশমাটা চোখে পড়ল। কঠিন গলায় আচমকা বলল, ওই মাজ্ঞের না থেকে বলে দিবেন ও যাতে যথাসম্ভব আমার হাতের নাগালের বাইরে থাকে। অবশ্য দূরে থাকলেও লাভ নেই, আমি যেদিন ধরবো একদম ওর দুপা দুদিকে ধরে টেনে ছিঁড়ে ফেলবো, বলে দিয়েন। এরূপ ধমকিতে নিঃশ্বাস আটকে গেল জুবাইদা বেগমের। মানুষটা কেমন চলতে লাগলেন দেখো। পাশ থেকে রাফিয়া বেগম তৎক্ষণাৎ দুহাতে আগলে ধরেন তাকে। এদিকে মুগ্ধ এবার ভ্রু গোটায়, চেয়ারের উপর দুহাত রেখে সামান্য ঝুঁকে দাঁড়ায়। তায়েব সাহেবের পানে সরু দৃষ্টি নিক্ষেপ করে শ্লেষাত্মক কণ্ঠে বলে ওঠে, কি ডিসি সাহেব, মেয়েকে লুকিয়ে রেখেছেন নিশ্চয়? অজানা তথ্য জেনে যাওয়ায় খানিকটা অপ্রস্তুত হলেন তায়েব সাহেবের সহ বাকিরা। একে অপরের সঙ্গে মুখ চাচাই করলেন। এরই মধ্যে মুগ্ধের নজরে বেশ ধরা পড়ল সব। ছেলেটা এবার কুটিল হেসে শুধালো, শেয়ালের ভয়ে যতে মুরগিকে পাতালের তলে সিন্দুকের ভেতর লুকিয়ে রাখেন না কেন, শেয়াল কিন্তু সময় মতো মুরগি শিকার করবে। তায়েব সাহেব ঘাবড়ে গেলেন। কপাল বেয়ে চুইয়ে পড়ছে ঘাম। মুগ্ধ আর দেরি করলো না, বাঁকা হেসে পা বাড়ালো উল্টো পথে। কিন্তু এরই মধ্যে তার আবার কি হলো কে জানে, এক পা দুপা এগুতে সে আবার হুট করে পা থামিয়ে ঘাড় কাত করে চাইল তারেক সাহেবের মুখ পানে। বা হাতের থেকে তর্জনী দিয়ে চোখ থেকে চশমাটা খানিকটা নিচু করে এনে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে ফের ঠেস দিয়ে বলল, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিন ডিসি সাহেব,
কারণ এখন থেকে রোজ নিয়ম করে আপনার প্রেশার বাড়ানোর দায়িত্ব আমার। আর ইউ নো হোয়াট, এই কাজটা আমি কিন্তু খুব ভালো করে করব, প্রমিস। কুটিল হেসে চলে গেল মুগ্ধ। বেয়াদব ছেলে যতটুকু সময় জুড়ে ছিল ততটুকুতে যেন এক প্রকার কথার বজ্রপাত করে গেছে এহসান বাড়ির ডাইনিংয়ে। বাড়ির সকলের মাঝে এক ভিন্ন উৎকণ্ঠা পরিলক্ষিত। দুর্বল জুবাইদা বেগম টলতে টলতে হুট করে বসে পড়লেন চেয়ারে, কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালেন, ও আমার রোদের কথা বলল কেন? কি করেছে আমার রোদ? উত্তর আসেনি কারো কাছ থেকে। প্রত্যেকের চোখে মুখে লেপ্টে আছে অজানা আতঙ্কের ছাপ। তায়েব সাহেব মৌন রইলেন ঠিকই, তবে মনের ভারী উচাটনে দিক বিদিক শূন্য মানুষটা হয়তো ভাবছেন সন্তানদের কথা। ভোলার বোরহানউদ্দিন উপজেলার প্রসিদ্ধ এলাকা বড় মানিকা। এখানকার হাজি বাড়ি লোকমুখে বেশ সুপরিচিত। জনাব আলহাজ মোহাম্মদ আইয়ুব হাজি বড় মানিকার প্রাক্তন মেম্বার। মহাশয়ের যেমন নাম তেমনি রুতবা। আইয়ুব হাজির 3 কন্যা, বড় মেয়ে সুনয়না স্বামী সন্তান নিয়ে আপাতত লন্ডনে থাকছে। মেজো মেয়ে ইকরা বিয়ে হয়েছে এই তো পাশের এলাকায় গঙ্গাপুরে। স্বামী তার বিশিষ্ট ব্যবসায়ী। হাজি সাহেবের তৃতীয় এবং সর্বশেষ কন্যা মাইমুনা বেগম, বাবার বড্ড কাছের এবং আদুরে যিনি। গতকাল হুট করে মাইমুনা বেগম কল দিয়ে জানালেন মেয়েদেরকে পাঠাচ্ছেন বাড়িতে, যদিও বা তিনি আসল ঘটনা বলেননি বাবাকে। তবুও নাতরিনা আসছে এতদিন পর, তা নিয়ে হাজি সাহেবের খুশিকে দেখে। আজ ভোর সকালে আহিরা, মাহিরা, পুতুল, অরিন এবং ইকরা অনেক এসে পৌঁছেছে হাজির বাড়িতে। বরাবরের ন্যায় গাড়িতে নয়, লঞ্চে করে তারা এসেছে। পর থেকে বৃদ্ধ হাজি সাহেবের ঠোঁটের কোণ থেকে যেন কিছুতেই হাসি সরছে না। এহসান পরিবারের রত্নদের একসঙ্গে পেয়ে তিনি বুঝি হাতে আকাশে চাঁদ পেয়ে গেছেন। সকাল থেকেই তোড়জোড় চালিয়েছেন রান্না বান্নার। হাঁক ছেড়ে একে ওকে ডাকছেন কাজের জন্য। বাড়ির কেয়ারটেকার শামসুর আলী ঠিক কতদিন পর হাজি সাহেবকে এত খুশি হতে দেখলেন কে জানে। বৃদ্ধ ও গম্ভীর মুখও হাজি সাহেব নিজ স্ত্রী গত হওয়ার পর থেকে একা একাই ব্রিটিশ আমলে তৈরি এই হাজি বাড়ি নামক বিশাল অট্টালিকায় থাকছেন। সঙ্গে অবশ্য শারিদ হিসাবে রয়েছেন বাড়ির কেয়ারটেকার শামসুর আলী, যিনি কিনা আপদে বিপদে সর্বদা পাশে থাকেন মানুষটার। সুবিশাল অট্টালিকার শ্যাওলা পড়া ছাদের একদম কার্নিশ ঘেঁষে শটানভাবে বুকের উপর 2 হাত বেঁধে দাঁড়িয়ে আছে মাহি। দৃষ্টি তাক করা অদূরে ঢেউ খেলানো মেঘনা নদীর কোলে। দূর থেকে দেখে মনে হচ্ছে আকাশটা বোধহয় নদীর বুকের সঙ্গে মিশে গিয়ে একাকার হয়েছে। মাহি নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে সেদিকে। পিঠ সমান সিল্কি চুলগুলো বাতাসের মৃদু ঝাপটায় উঠছে বেশ। কয়েকটা তো বেহায়ার ন্যায় উড়ে উড়ে আসছে মুখের উপর। তবে মাহি মোটেও তারা দেখাচ্ছে না তাদের সরাতে। চুলগুলো উঠছে নিজের মতো। ফর্সা ওভাল মুখখানা একরাশ বিষাদের ছাপ। চশমা পরা চোখ দুটোতে ভরে আছে তিক্ততা। মেয়েটার চোখ দুটো আবার ভারী অদ্ভুত রকমের সুন্দর। তারা দেখতে পুরোপুরি কালো না, আবার বাদামিও না। রোদের আলো পড়লে তারা কেমন চিকচিক করে ওঠে। তবুও মেয়েটা কেন যে তাদের চশমার আড়ালে লুকিয়ে রাখে কে জানে। মাহির পরনে আপাতত নীল রঙা ধুতি পায়জামা, গায়ে সফেদ রঙা কুর্তা টাইপ জামা। গলার পেছন থেকে সামনে এসে ঝুলছে ওড়নার দুপাশ। মেয়েটার ঠোঁট দুটো তো বেশ সুন্দর, দেখলে মনে হবে একদম নিখুঁত শিল্পীর হাতে আঁকা ছবি, যার বাম দিকের একটুখানি নিচে জলজল করছে একখানা গাঢ় কালচে তিল। আহির মতো একই রকম দেখতে হলেও মেয়েটার চোখ আর ঠোঁট দুটো হয়েছে বেশ আলাদা। দূরপানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহি। আনমনে ভাবছে বোধহয় অনেক কিছু। এরই মধ্যে ছাদে আগমন ঘটে আহির। হাতে একখানা কফির কাপ, পরনে ঘিয়ে রঙা জিন্স কুর্তা, মাথার উস্কো খুস্কো চুলগুলো কোনো মতে ক্ল ক্লিপে আটকে রাখা। চোখে মুখে স্পষ্ট সন্দেহের ছাপ। মেয়েটা খালি পায়ে চুপচাপ এগিয়ে আসে মাহির নিকট। 1 হাত দূরত্বে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির মুখ পানে। মাহি ঠায় তাকিয়ে আছে অদূরে। আহির উপস্থিতি টের পেল কিনা কে জানে। আহি কিয়ৎক্ষণ চুপ থাকলো, নীরব চোখে দেখলো মাহিকে। আশ্চর্য, মেয়েটার হুবহু তার মতো দেখতে হলেও ব্যক্তিত্বে এত তফাৎ হলো কেন দুজনার? কেন মাহি তার মতো শক্ত হলো না? কেন হতে গেল এত দুর্বল ভীরু? কথাগুলো ভাবতে ভাবতে আহি নিজেকে শুধরে নেয়। আবারও মনে মনে ফের ভাবে, মাহি কি আর ইচ্ছে করে দুর্বল হচ্ছে? সে তো ছোট থেকে এমন, অল্পতেই কাঁদে, চুপচাপ থাকে। পড়ালেখাতেও তো তার চেয়ে বহুগুণ ভালো, দেখতো ভারী মিষ্টি। কথাগুলো ভাবনা শেষে দীর্ঘশ্বাস ফেলে আহি। খানিকটা গলা খাকারি দিতেই নড়ে চড়ে উঠে মাহি। বোধহয় এতক্ষণে সম্বিত ফিরল মেয়েটার। আহি আর চোখে দেখলো সবটা। হালকা হেসে বলল, ভয় পেলে মনে হচ্ছে। মাহি তৎক্ষণাৎ জবাব দেয়নি। হাত বাড়িয়ে উঠতে থাকা চুলগুলোকে
হাত খোপা বেঁধে নেয় নিঃশব্দে, সময় নিয়ে বলে। না। আহি কথা পেল না আর, বলার মতো বহু কথা থাকলেও গলার কাছটায় কোথায় যেন কথাগুলো আটকে যাচ্ছে তার। এমনটা কেন হচ্ছে কে জানে। আহিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মাহি এবার মুখ খুলল, ভারী কণ্ঠে শুধালো। কিছু বলবি? আহি মাথা নাড়ায় উপর নিচ, ঠোঁট দুটো হালকা চেপে কথা সাজায় মনে মনে। হাতের কফি কাপটা ছাদের রেলিংয়ের উপর দাঁড় করিয়ে রেখে ঘুরে দাঁড়ায় পরক্ষণে, পিঠ ঠেকালো কার্নিশের সঙ্গে। মাহিন্নে দুহাত বুকের কাছে বেঁধে রয়ে শয়ে আওড়ালো। কি ভাবছিস? মরছি না কেন? কথার পিঠে এহেন উদ্ভট উত্তরে ভরকায় আহি। হতভম্বতায় চট করে খুলে গেল হাতের বাঁধন। ঠোঁট দুটো দূরত্ব বাড়ল ক্রমশ, চোখ দুটোতে একরাশ উদ্বিগ্ন ছাপ লেপটে গিয়ে সে হঠাৎ বলল। পাগল হয়ে যাচ্ছিস তুই? কি যা তা বলছিস খেয়াল আছে? এক পর্যায়ে ব্যথাতুর হাসলো মাহি। জোড়া ভ্রুয়ের চোখ দুটো দিয়ে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো আহির পানে, শুধালো। খেয়াল আছে বই কি? আহি এবার ভীষণ অস্থির, তৎক্ষণাৎ এগিয়ে এসে চট করে চেপে ধরে মাহির ডান হাতের কনুই, হালকা ঝাঁকিয়ে কপট ঝাঁজ দেখিয়ে বলে। আরেকবার মরার কথা বললে গাল বরাবর একটা থাপ্পড় দিব বেয়াদব। বড় ছোট মানবো না মোটো বলে দিলাম। মাহি এবারেও আলতো হাসলো, আহত চোখে তাকালো আহির দিকে। আহির বুকটা হু হু করে উঠে মুহূর্তে। শক্ত মানবীর হঠাৎ মন চাইলো একটুখানি জড়িয়ে ধরতে বোনকে, তবে কিছু একটা যেন বাধা দিচ্ছে তাকে। মাহি নিজেকে সামলায়, আলতো করে হাতের কনুই ছাড়িয়ে নেয় আহির হাত থেকে। পরক্ষণে চুপচাপ কদম ফেলে প্রস্থান ঘটায় ছাদ থেকে। এদিকে আহি কেমন অসহায় চোখে তাকিয়ে রইল মাহির চলে যাওয়ার পথে। বড় মানিকার কংক্রিটের সরু পথ দিয়ে ঝড়ের বেগে ছুটে যাচ্ছে বেশ কতক বিদেশি গাড়ি। চারিপাশের মানুষজন ইতিমধ্যে রাস্তার দুধারে বেরিয়ে এসেছে, উৎসুক চোখে দেখছে গাড়িগুলো ছুটে যাওয়া। কেউ কেউ ভাবছে এত বিদেশি গাড়ি এই গ্রামের পথ দিয়ে যাচ্ছেই বা কোথায়, তো আবার কেউ ফোন বের করে রেকর্ড করতে ব্যস্ত এহেন দৃশ্য। ঝড়ের বেগে ব্ল্যাক মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের গাড়িগুলো এক লাইনে ছুটছে। প্রায় বেশ কিছুক্ষণ পর গাড়িগুলো এসে থামলো হাজিবাড়ির সামনে। মুহূর্তে ব্রেক কষায় রাস্তায় ধুলোগুলো উড়ে টুরে একাকার অবস্থা। চারিপাশটা কেমন আবছা হয়ে গিয়েছে ধুলোর চাপে। ওদিকে হাজি সাহেব সন্ধিহান ভঙ্গিতে তাকালেন বাড়ির কেচি গেটের ওপাশে। কেচি গেট লাগিয়ে রাখা বিধায় গাড়িগুলো দাঁড়িয়েছে বাইরে। প্রথম গাড়িটা একাধারে হর্ন বাজাচ্ছে তো বাজাচ্ছে, থামাথামির নামগন্ধ নেই। দেখো, বৃদ্ধ হাজি সাহেব এবার যেন বেশ বিরক্ত হলো। গম্ভীর মুখে হাতের লাঠিটা নিয়ে এগিয়ে গেল কেচি গেটের কাছে। খানিকটা উকিঝুঁকি দিয়ে হাতের লাঠিটা সামান্য উঁচিয়ে সাজালো কণ্ঠে বলল। এই থামেন, আমার বাড়ির সামনে এসে এত হর্ন বাজাচ্ছেন কেন? কারা আপনারা? হর্ন থামলো পর মুহূর্তে। প্রথম গাড়ি থেকে ড্রাইভার মহাশয় আলতো করে মাথা বের করলেন জানালা দিয়ে। মানুষের চোখে মুখে সে কি ভয়ের ছাপ, ভাব এমন সাক্ষাৎ বাঘ নিয়ে ঘুরছেন যেন। তিনি কেমন গলা উঁচিয়ে হাজি সাহেবের উদ্দেশ্যে বললেন। গেট খুলুন। হাজি সাহেব ভ্রু গোটালেন, মুখাবয়ব যথেষ্ট শক্ত রেখে কঠিন বাক্য ছুড়লেন। মামা বাড়ির আবদার নাকি যে বললেই খুলতে হবে? চিনি না জানি না কোত্থেকে উড়ে এসে আমার বাড়িতে ঢুকতে চাচ্ছেন আপনারা? যান এখান থেকে। এরূপ কথায় ড্রাইভার যেন বেশ অপমানিত হলো। বেচারা মুখ লুকালেন গাড়ির ভেতর। ওদিকে অনেক এতক্ষণে বেরিয়ে এসেছে, এলোমেলো চুল, মলিন চেহারা, উদ্ভ্রান্তের ন্যায় দেখাচ্ছে গোলুমলু ছেলেটাকে। সে এসেই তৎক্ষণাৎ থাবা দিয়ে বসলো হাজি সাহেবের হাতে, অনড় কণ্ঠে বলল। ভুলেও দরজা খুলবে না দাদু। হাজি সাহেব ভ্রু কুচকালেন, সন্দিষ্ট চোখে তাকালেন ঘাড় বাঁকিয়ে, সন্দিহান গলায় প্রশ্ন ছুড়লেন। তুমি কি জানো নাকি কে এসেছে? অনেক ঢোক গিলল সামান্য। হাজি সাহেবের হাত টানতে টানতে উঠান পেরোতে লাগলো। ঠিক তখনই ঘটলো আরেক কাণ্ড। গাড়িগুলো সব ধীরে ধীরে বিকট আওয়াজ তুলে পেছাতে লাগলো কেমন। হাজি সাহেব হাঁটা থামিয়ে তাকিয়ে রইলেন সেদিকে। গাড়িগুলো পেছাতে পেছাতে কয়েকটা দৃষ্টি সীমানার বাইরে পৌঁছিয়েছে ইতিমধ্যে, তবে সামনের গাড়িটা কেন যেন খানিকটা দূরে সরে হঠাৎ মাঝপথে থেমে গেল। পরক্ষণে গাড়ির ড্রাইভার বেরিয়ে এলো তস্ত পায়ে, তড়িঘড়ি করে ছুটে চলে গেলেন খানিকটা দূরে। এবার যেন পুরো বিষয়টা কেমন গোলক ধাঁধার ন্যায় ঠেকছে হাজি সাহেবের নিকট। অনেক বারবার তার হাত টানলেও তিনি এবার নিজের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিলেন। গম্ভীর মুখে সম্মুখে তাকিয়ে থাকতে হঠাৎ দেখলেন গাড়ি স্টার্ট হয়েছে। আবারও ইঞ্জিন ব্যগ্র গতিতে ছুটলেও গাড়ি দাঁড়িয়ে আছে ঠায়, যেন সে তৈরি হচ্ছে কিছুর জন্য। ইঞ্জিনের বিকট শব্দে মুখরিত চারিপাশ। ঠিক মিনিট খানেক বাদেই ঘটে গেল বিশাল কিছু। গাড়িটা হুট করে ব্যাপক গতিতে ছুটে আসতে লাগলো কেচি গেটের দিকে। হাজি সাহেব ভড়কালেন। ভড়কে যাওয়া কণ্ঠ ফুঁড়ে যেই না কিছু বলতে যাবেন তার আগে গাড়ি এসে টক্কর বসালো কেচি গেটের সঙ্গে।
বিরাটের ধাক্কায় বেচারা কিচিকেটা দাঁড়িয়ে থাকতে পারলেও না, নিজের পায়ে সঙ্গে সঙ্গে গেট ভেঙে পড়লো সামনের দিকে। সেই ভাঙা গেটের উপর দিয়ে ছুটে এলো গাড়ি। হাজি সাহেব ভীত সন্ত্রস্ত হয়ে তৎক্ষণাৎ কদম পেছালেন বেশ। তবে গাড়ির মালিক বুঝি পাগল হয়ে গেছে আজ, কিচিকেটের মতো মানুষকেও বোধহয় উড়িয়ে ফেলবে এক্ষুনি। অনেক তখনই হাজি সাহেবের হাত টেনে তাকে নিয়ে ছুটেন বাড়ির দিকে, কিন্তু শেষ রক্ষাটুকু হলো না। বেচারা বৃদ্ধ হাজি সাহেব পায়ে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়লেন সম্মুখে। হাত থেকে লাঠিটাও পড়ে গেল মাটিতে। অনেক সঙ্গে সঙ্গে এগিয়ে এসে হাঁটু মুড়ে বসলো হাজি সাহেবের সামনে। ঘাড় বাঁকিয়ে তাকাতেই দেখলো গাড়ি ছুটে আসছে তাদের দিকে। হাজি সাহেব এবং অনেক তখনই নিজেদের চোখ ঢাকলো হাতের সাহায্যে। ঠিক তখনই গাড়িটা একদম তাদের নাকের ডগায় এসে থামলো। উঠোনের শুকনো ধুলো ময়লা উঠতে লাগলো কেমন। তা নাকে যেতেই বুক চেপে কাশতে লাগলেন হাজি সাহেব। অনেকও কাশছে অনবরত। কিয়ৎক্ষণ বাদে গাড়ির ফ্রন্ট সিটের দুয়ার খুললো। হাজি সাহেব এবং অনেক নিবু নিবু চোখে তাকিয়ে রইল সেদিকে। কালো গাড়ি থেকে প্রথমে বেরিয়ে এলো একখানা দামি বুট পরিহিত পা। সময় নিয়ে পায়ের মালিকও বেরিয়ে এলো পরপর। অনেক রয়ে শুয়ে মাথা তুলে ওপরে দেখে মুগ্ধ নামক বলিষ্ঠ যুবক দামি কোট প্যান্ট পরে সাহেবের ন্যায় দাঁড়িয়ে আছে। চোখে আটা কালো রঙা রোদ চশমা। যুবক কেমন বাঁকা হেসে বলে ওঠে, লোকানোর জায়গাটা খুব একটা সুবিধার ছিল না। এই সানার বাটা ছেলে মাটি করে লুকাতে পারতি। অনেক চোয়াল শক্ত করলো এবার কঠিন গলায় আওড়ায়, বেশি বাড়াবাড়ি করবে না মুগ্ধ। মুগ্ধ বাঁকা হাসলো। এক হাতে আলতো করে চোখ থেকে চশমা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কণ্ঠে কেমন শ্লেষাত্মক ভঙ্গি টেনে বলল, করলে কি করবে? মারবে না কাটবে? অনেক উত্তর দিল না। চোয়াল শক্ত করে দাঁড়ালো চুপচাপ। এরই মধ্যে মুগ্ধের পেছন থেকে ছুটে আসলো বেশ কিছু সশস্ত্র বডিগার্ড। প্রত্যেকের ড্রেস আপ একই রকম। কয়েকজন এসেই আগে চেপে ধরলো পড়ে থাকা হাজি সাহেব এবং অনেককে। অনেক বেশ মোচড়াচ্ছে, গলা উঁচিয়ে বারবার ছাড়তে বলছে তাকে। এতে বোধহয় বিরক্ত হলো মনস্টার। তখনই চিরবিরিয়ে আদেশ ছুড়ল নিজে লোকদের উদ্দেশ্যে, এটার মুখ বন্ধ কর। হুকুম তামিল হলো যথার্থ। একজন তখনই পকেট থেকে রুমাল বের করে অনেকের মুখ আটকে দিল। এতে এবার গোঙাচ্ছে বেচারা। মুগ্ধ ক্রূর হাসলো তা দেখে শান্ত কণ্ঠে বলল, নাও ইট সাউন্ডস বেটার। বলে সে এবার ডান হাতের তর্জনী উঁচিয়ে পেছনে থাকা গার্ডদের ইশারা করলো বাড়ির দিকে। মুহূর্তেই বাকিরা চোটপাট চালিয়ে ঢুকলো বাড়ির ভেতরে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি চালিয়েও বাড়িতে কারো হদিস না পেয়ে একজন গার্ড বেরিয়ে এসে শুধালো, বাড়িতে কেউ নাই মাস্টার? মুগ্ধ খানিকক্ষণ চুপ থেকে হঠাৎ করে কেমন বাঁকা হাসলো। বাঁকা চোখে তাকালো অনেকের পানে। গোঙাতে থাকা ছেলেটার পানে দৃষ্টি তাক রেখে আলতো মাথা নাড়িয়ে শ্লেষাত্মক কণ্ঠে বলল, নাইস ট্রাই। অনেক কি বুঝলো কে জানে। সে হঠাৎ থেমে গেল, কেমন শান্ত হয়ে দাঁড়িয়ে রইল এক জায়গায়। মুগ্ধ খানিকক্ষণ এদিক ওদিক ঘাড় নাড়িয়ে ফুটালো শব্দ করে, লম্বাটে চৌকস চোয়ালটা শক্ত হচ্ছে ক্রমশ। বাদামি ঠোঁট জোড়া নিচের অংশ কামড়ে ধরেছে ধারালো দাঁত। সেই সময় নিল না একটু। তৎক্ষণাৎ হাত ঘুরিয়ে কোমরের পেছন থেকে রাশিয়ান AQ-1 মডেলের রিভলভারটা বের করে এনে জোরালো কদমে এগিয়ে এলো অনেকের দিকে। বন্দুকের নলটা অনেকের কপালে ঠিক মাঝ বরাবর তাক করতে হঠাৎ বাড়ির পেছনে বাগান থেকে ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল ইকরা। মেয়েটা তখনই স্বামীর টানে ছুটে আসতে চাইলে সামনে থেকে দুজন গার্ড আটকে ফেললো তাকে। ইকরা তবুও থামছে না, কাঁদতে কাঁদতে অসহায়ের ন্যায় বলছে, প্লিজ ওনাকে কিছু করো না, আমি মরে যাবো ওর কিছু হলে। প্লিজ পুট দ্য গান ডাউন। ক্রূর হাসে মুগ্ধ। বাহাতের তর্জনী উঁচিয়ে গার্ডদের আবারও ইশারা করে বাগানের দিকে। গার্ডরা সেদিকে গেল ঠিকই, তবে এবারেও আর কাউকে খুঁজে পেল না তারা। খালি হাতে মুগ্ধের দিকে এগিয়ে আসতেই মুগ্ধ এবার কটমুটিয়ে অনেকের উদ্দেশ্যে বলে ওঠে, বাকিরা কোথায়? অনেক নিশ্চুপ, মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে বেচারা। মুগ্ধের সহ্য হলো না এহেন নীরবতা। সে তৎক্ষণাৎ নিজের উপর থেকে সংবরণ হারালো। শক্ত হাতে চোখের পলকে ঘুষি বসলো অনেকের পেট বরাবর। তখনই বেচারার মুখ থেকে ছিটকে বেরোলো লহু। মুগ্ধ এতেও থামেনি। এক হাতে অনেকের চুলগুলো শক্ত করে চেপে ধরে গান পয়েন্ট করলো ছেলেটার চোয়ালের নিচে। চারিদিকে সতর্কীকরণ নজর ঘুরিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আর 1 মিনিটের মধ্যে বাকিরা বেরিয়ে না এলে আজ এখানে সবকটা লাশ পড়বে, বলে দিলাম। মুগ্ধ থামলো, শক্ত চোখে তাকিয়ে রইল। ঘড়ির সেকেন্ডের কাঁটার পুরো একবার পরিক্রমা না করতে সে তৎক্ষণাৎ বন্দুকের ট্রিগার চাপলো। মুহূর্তে বিকট শব্দ তুলে গুলি বেরোলো বন্দুকের লৌহ নল দিয়ে। সেই শব্দ কানে যেতে উন্মাদের ন্যায় বাড়ির বাঁদিকের খড়ের স্তূপের ভেতর থেকে বেরিয়ে আসে অরিন। কাঁপতে কাঁপতে ছুটে আসে মেয়েটা, গলা উঁচিয়ে ডাকতে থাকে, ভাইয়া। কিন্তু ভাই অবধি আসতে পারেনি অরিন। তার আগে তাকে আটকে ফেলে গার্ডস। ওদিকে অনিকের ডান বাহু থেকে অঝরে ঝরছে লাল তরল। মুগ্ধ তার বাহুতে শুট করেছে। বেচারা ব্যথায় গুটিয়ে পড়েছে এক প্রকার। অথচ মুগ্ধ নামক অমানবিক নিষ্ঠুর যুবকের চোখে মুখে নেই কোনো অপরাধবোধ। সে আবারও চেঁচায়, এবার না বেরোলে আই সোয়ার আমি সবকটাকে মেরে ফেলবো। দাঁড়ান।
মুগ্ধের কথার পিঠে হঠাৎ কথাটা বলে ওঠে মাহি। মেয়েটাও বেরিয়ে এসেছে খড়কুটোর ভেতর থেকে, তার চোখে মুখে নেই তেমন উদ্বেগ। সে কেমন শক্ত মুখে আওড়ায়, আপনার আমাকে চাই তাই তো? ওকে ফাইন, নিয়ে যান, তবে বাকিদের ছেড়ে দিন। মুগ্ধ নিশ্চুপ, সরু চোখে মেয়েটার পানে তাকিয়ে থেকে এগিয়ে আসে কয়েক কদম। মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে তার হঠাৎ কি হলো কে জানে, সে তৎক্ষণাৎ ব্যগ্র হাতের শক্তপোক্ত থাপ্পড় বসালো মেয়েটার গাল বরাবর। মুহূর্তে এহেন বিকট থাপ্পড়ে তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল মেয়ে। চোখ দুটোর সামনে কেমন আধার হয়ে এসেছে তার। ঠোঁটে হঠাৎ স্বাদ অনুভব হলো ক্ষারীয় কিছুর। সে হাত বাড়িয়ে ঠোঁটের উপর থেকে তরলটা হাতে নিয়ে দেখে এ আর কিছু নয়, বরং লৌহ। সে নিজেকে সামলে উঠতেই যাবে, ঠিক তখনই তার পেছন থেকে এগিয়ে এসে তার চুলগুলোকে মুঠোয় চেপে ধরে মুগ্ধ। এহেন কাণ্ডে কুকিয়ে উঠে মেয়েটা। মুগ্ধের হাত সরাতে চাইলেই মুগ্ধ কেমন শক্ত গলায় শুধায়, নিজেকে বড্ড চালাক মনে করিস মেয়ে? দুজনের চেহারা এক হলে ভেবেছিস আমি ধরতে পারবো না কে কোনটা? বেয়াদবের বাচ্চা, কার সাথে নাটক করিস তুই? দেই এখন মেরে। আহি বুঝলো সে ধরা পড়েছে, তাই তো মেয়েটা কেমন কুকিয়ে যাচ্ছে ব্যথায়। মুগ্ধ তাকে ছাড়লো সময় নিয়ে। রয়ে শয়ে শটান হয়ে দাঁড়িয়ে পা বাড়ালো খড়কুটোর পেছনে। তারপর এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হঠাৎ সে হাত বাড়ি আলতো করে ছুঁয়ে দেখলো খড়কুটোগুলো। যেই টের পেল খড়কুটো সব শুকনো, অমনি মহাশয় পকেট থেকে নিজের মোটা সিগারটা বের করে এনে ঠোঁট গুজলো। লাইটার দিয়ে সিগার শেষ ভাগ ধরিয়ে হুট করে এই লাইটারটা ছুঁড়ে মারল খড়কুটের গায়ে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। সেকেন্ড 30-এর মধ্যেই খড়কুটের ভেতর থেকে চিৎকার ভেসে আসে মাহির। মেয়েটা কোনো মতে নিজের গা বাঁচিয়ে বেরিয়ে আসে খড়কুটোর ভেতর থেকে। তা দেখে নির্লিপ্ত ভাব বজায় রাখলো মুগ্ধ। ক্রন্দনরত মাহির পানে এগিয়ে এসে তখনই চেপে ধরে মেয়েটার হাতের কবজি। জোরালো পায়ে এগুতেই হঠাৎ মাহি কেমন দাঁত খিচে বলল, হাত ছাড়ুন আমার বদলোক, আমি কিছুতেই আপনার সাথে যাব না। আমার বাবা এলে কিন্তু আপনার খবর করে ছাড়বে বলে দিলাম। হঠাৎ এরূপ বাক্যে চলন্ত পা জোড়া থামালো মুগ্ধ। ঘাড় বাঁকি বাদামি চোখ জোড়ায় শুরু করে তাকালো মেয়েটার মুখ পানে। পরক্ষণেই তার কি হলো কে জানে, সে আচমকা মাহির হাতটা ছেড়ে দিল আলগোছে। মাহি হতবুদ্ধি নেয়, তৎক্ষণাৎ নিজের হাতের কবজি চেপে ধরে নাক টানে। ওদিকে মুগ্ধ এবার ভাব ধরেছে, ঠোঁটের কোণে ক্রুড় হাসি লেপটে এক হাতে ঠোঁট থেকে সিগার নামিয়ে নাটকীয় ভঙ্গিতে সুর টেনে টেনে বলে, বাবা গো, তোর বাপের কথা শুনে আমি তো ভয়ে কেঁপে উঠলাম মেয়ে। একটু থেমে বেয়াদব ছেলে এক পা এগিয়ে এসে হঠাৎ প্যান্টের জিপারের উপর হাত টেকিয়ে ঠোঁট কামড়ে বলে, এই দেখ, ভয় আমার ইয়েটাও কেঁপে উঠল। ইস, এবার আমার কি হবে? হতভম্ব মাহি চোখ মুখ কুচকায় মুগ্ধের অমন বেলাল্লাপনায়। মাথাটা নুইয়ে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ টের পেল তার চুলের গোড়া দিয়ে আচমকা ঢুকে পড়েছে কারো শক্তপোক্ত হাতের আঙ্গুল। কিছু বুঝে ওঠার আগে তার চুলের গোড়া শক্ত করে চেপে ধরে মুগ্ধ। মাহি কুকিয়ে উঠে ব্যথায়, অথচ সেদিকে বিন্দুমাত্র হেলদোল নেই মুগ্ধের। ছেলেটা কেমন শক্ত চোয়ালে তাকিয়ে আছে মেয়েটার পানে, চোখ দুটো অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় জ্বলছে। তামাকে পোড়া বাদামি ঠোঁট জোড়া নড়ছে মৃদুমন্দ। সে আচমকা নিজের হাতে জ্বলন্ত সিগারটা চট করে চেপে ধরে মাহির ডান হাতে। এতে বোধ হয় যান বেরিয়ে আসার জোগাড় মাহির। মেয়েটা বুক ফাটিয়ে আর্তনাদ করে ওঠে। এদিকে তার অমন আর্তনাদ শুনে পৈশাচিক হাসিতে মেতে ওঠে মুগ্ধ। সে আরেকবার শক্ত হাতে ঝাঁকিয়ে ওঠে মাহির ক্ষুদ্র মাথাটা। বেচারি এবার কাঁদতে কাঁদতে জ্ঞান হারাবে যেন। গোলাপের পাপড়ির ন্যায় নরম অধর যুগল তীর তীর করে নাড়িয়ে যেই না কিছু বলতে যাবে অমনি কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের কটমটিয়ে বলা বাক্য, তোর রাত ভোরে বাবার ডরাই আমি বান্তের মেয়ে। তোর বাপকে বললে আমার বাল ছেঁড়া যাবে। শালার বাল ছিঁড়োর মেয়ে কোথাকার। তোর বাপের সামনে থেকে তোকে কাঁধে তুলে নিয়ে যাব, দেখি তোর বাপ আমার কয়টা বাল ছিঁড়তে পারে। চল। রাত আনুমানিক 2:35। ধানমন্ডির ব্যস্ত রাস্তা আপাতত জনমানবহীন। থানার সম্মুখে প্রধান সড়কের একপাশে সাইড করে দাঁড় করিয়ে রাখা একখানা কালো রঙা চকচকে গাড়ি। গাড়ির ড্রাইভিং সিটে স্টিয়ারিং এর উপর হাত ঠেকিয়ে বসে আছে রৌদ্র। ছেলের বেড়াল চোখ দুটো কেমন অপেক্ষমান দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার বাইরে। অদূরে থানায় জ্বলছে টিমটিমে আলোর বাতি। থানার মূল ফটকের বাইরে বসে থাকা কনস্টেবল সাহেব ঝিমুচ্ছেন রীতিমতো। এরই মধ্যে হঠাৎ থানা থেকে বেরিয়ে এলো একজোড়া ত্রস্ত পা। নিঃশব্দে গুটি গুটি পায়ে এগিয়ে গেল রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা রৌদ্রের গাড়ির পানে। ঘাড় বাঁকিয়ে এক দফা এদিক ওদিক সতর্ক দৃষ্টি বুলিয়ে মহাশয় খানিক নুইয়ে দাঁড়ালেন জানালার সম্মুখে। আতঙ্কিত কণ্ঠে খানিক ঢোক গিলে আমতা আমতা সুরে বললেন, কাজ হয়ে গেছে স্যার, আপনি এবার আসতে পারেন। চুপচাপ কথাটা শুনল রৌদ্র।
পরক্ষণে কোনরূপ কাল বিলম্ব না করে বেরিয়ে এলো গাড়ি থেকে। সম্মুখে দাঁড়িয়ে থাকা দারোগা মশাই তখনও ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে এদিক ওদিক নজর বোলাচ্ছেন। রৌদ্র খানিক সময় নিয়ে গাড়ি থেকে একখানা কালো সুটকেস বের করে আনে। তারপর সুটকেসটা গাড়ির উপর তুলে আলতো করে ওপেন করতেই পাশ থেকে দারোগা মশাই কেমন চক্ষু ছানাবোড়া করে তাকিয়ে রইলেন সেদিকে। সুটকেস ভর্তি টাকার বান্ডিল, যা দেখতে পেয়ে ক্ষণে ক্ষণে ঢোক গিলতে লাগলেন দারোগা সাহেব। রৌদ্র আর দৃষ্টিতে খেয়াল করলো এহেন পরিস্থিতি। সঙ্গে সঙ্গে ব্যস্ত হাতে সুটকেস থেকে 3 বান্ডিল টাকা তুলে দারোগার দিকে এগিয়ে শুধালো। কথাটা যেন বাইরে না যায়। পুলিশ মানুষ টাকার ঘ্রাণ পেলে কি আর অত কিছু থোড়াই মনে রাখে? দারোগা মশাই কুটিল হেসে হাত বাড়িয়ে টাকাগুলো নিয়ে নিলেন। কচকচে নতুন টাকার নোটগুলোতে হাত বুলিয়ে আওড়ালেন। আপনি নিশ্চিন্তে থাকুন, এই কথা কখনো বাহিরে যাবে না। মনের মতো উত্তর পেয়ে তৎক্ষণাৎ সুটকেস হাতে নিয়ে এগিয়ে চলল রৌদ্র। উদ্দেশ্য থানার আর্কাইভে ঢোকা। বিগত বছরগুলোতে তার চাচ্চু অর্থাৎ প্রাক্তন ডিসি জনাব তাইফ এহসানের দ্বারা সমাধানকৃত সকল কেসের হিস্ট্রিগুলো একটুখানি যাচাই বাছাই করতে এসেছে রৌদ্র। কেননা তার সিক্স সেন্স বলছে হোক বা না হোক মুহূর্তের সাথে তাইফ সাহেবের কোনো না কোনো কানেকশন ঠিকই আছে। না হলে এহসান পরিবারে এত সদস্য থাকা সত্ত্বেও একজন মোস্ট ওয়ান্টেড রাশিয়ান মাফিয়া কেনই বা শুধুমাত্র তাইফ এহসানের পেছনে পড়বে? এহেন হাজার চিন্তায় জর্জরিত রৌদ্র দ্রুত কদমে পা বাড়াচ্ছে থানার দিকে। তবে কিছুটা সামনে এগোতে হঠাৎ পা জোড়া থামলো তার। কানের পাশ দিয়ে এই বুঝি উড়ে গেল বলতা জাতীয় কিছু। বলে গেল অরিনের ক্রন্দনরত কণ্ঠে, ডাক্তার সাহেব। রৌদ্রের শক্তপোক্ত শরীরটা কেঁপে উঠল। আচমকা মনের ভিতর জেঁকে বসলো একরাশ অস্থিরতা। রৌদ্র হতবাক নিজের এহেন হুটহাট অস্থিরতায়। সে আনমনে নিজের বাহাতটা উঠিয়ে এনে বুকের বাঁ পাশে রাখল। স্পষ্ট টের পেল বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা লাফাচ্ছে অস্বাভাবিকভাবে। আশ্চর্য, হঠাৎ এমন লাগছে কেন তার? মনের মধ্যে উত্থাপিত প্রশ্নের উত্তর মেলেনি, অথচ রৌদ্রের গোলাপি অধৈর্যরা ফাঁক গলিয়ে অস্ফুটে বেরিয়ে এলো। সানশাইন, কি হয়েছে স্যার, আপনি এখানে দাঁড়িয়ে পড়লেন যে? পেছন থেকে হঠাৎ ভেসে আসা দারোগা সাহেবের মিনমিনে কণ্ঠে ঘোর ভাঙল রৌদ্রের। ছেলেটা কেমন নড়ে চড়ে দাঁড়ালো কোনো রকম। দারোগা মশাই আরেকটু এগিয়ে এসে রৌদ্রের কানের ধারে ফিসফিসিয়ে বললেন, তাড়াতাড়ি ভেতরে চলে আসুন স্যার, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। কথাটা যথার্থ বলে মনে হয়েছে রৌদ্রের। সে তৎক্ষণাৎ নিজের সকল অস্থিরতা লুকিয়ে গটগট পায়ে এগিয়ে গেল ভেতরের দিকে। পেছন পেছন দারোগা মশাইও ঢুকলেন। থানার ভিতর পা রাখতে ভ্রু কুচকে আসে রৌদ্রের। প্রতিটা ডেস্কের উপর মাথা রেখে নাক ডেকে ঘুমাচ্ছেন দায়িত্বরত পুলিশ কনস্টেবল। এদিকে দারোগা সাহেব ততক্ষণে থানার বাঁদিকে পা বাড়িয়েছেন। ঘাড় বাঁকিয়ে পেছনে ঘুরতেই দেখলেন রৌদ্র এখনো ঠায় দাঁড়িয়ে আছে থানার দরজার সামনে। দারোগা সাহেব কিছুটা বিরক্ত হলেন এতে। দাঁত কিরমির করতে করতে পরক্ষণে ফের উল্টো পথে পা বাড়িয়ে এগিয়ে এলেন রৌদ্রের নিকট। চাপা স্বরে শুধালেন, স্যার ভেতরে ঢুকবেন না? রৌদ্র ঘাড় বাঁকিয়ে তাকায় এবার। গুরুগম্ভীর মুখে কথা না বলে পা বাড়ায় বাঁদিকে। দারোগা মশাই ভ্রু কুচকালেন রৌদ্রের অমন অ্যাটিটিউড দেখে। নেহাত টাকা নিয়েছেন বলে এই ছেলের এহেন অ্যাটিটিউড সহ্য করছেন তিনি। না হলে এতক্ষণ ঠিকই কান বরাবর সপাটে বসিয়ে দিতেন এক ঘা। কথাটা ভাবতে গিয়ে হঠাৎ দারোগা সাহেবের মনে বেজে উঠল আরেক কথা। ভাবলেন, অমন মাসেলওয়ালা ছেলেকে তিনি আদৌ চর বসাতে পারতেন? পরে না আবার চর বসাতে গিয়ে নিজে চেপটে যেতেন ওই ছেলের হাতে। দারোগা সাহেবের এহেন ভাবনার সমাপ্তি ঘটল অচিরে। লোকটা কেমন গাল বাঁকিয়ে তক্ষুনি ছুটলেন রৌদ্রের পিছু পিছু। অন্ধকার সরু পথ দিয়ে একটুখানি এগুলে আর্কাইভ রুম। সরু পথের দুপাশে দেয়ালগুলো থেকে রঙের আস্তরটা খসে পড়ছে যেন। মাথার 1 ইঞ্চি উপরে সিলিং। রৌদ্রের উচ্চতা সিলিংয়ের একদম কাটায় কাটায়। বেচারি ঘাড় নুয়ে হাঁটছে। একটুখানি হাঁটতেই দুজন একসঙ্গে দাঁড়ালো আর্কাইভ রুমের সামনে। দারোগা সাহেব পকেট থেকে চাবির গোছা বের করে এগিয়ে এলেন নিঃশব্দে। ধীরে ধীরে মোটা তালার বুকে চাবি ঢুকিয়ে দুটো ঘোরান দিতেই তালাটা খুলে গেল খট করে। দারোগা সাহেব আর সময় নিলেন না। চটপট ভঙ্গিতেই দরজা থেকে তালা সরিয়ে রৌদ্রকে ইশারা করলেন ভেতরে যেতে। রৌদ্র সে অনুযায়ী ভেতরে ঢুকতে যাবে অমনি দারোগা সাহেবের কিছু একটা মনে পড়ে যাওয়ায় তিনি হঠাৎ চেপে ধরলেন ছেলেটার বাহু। রৌদ্র ভ্রু কুচকে পাশ ফিরতেই দারোগা সাহেব ফিসফিসিয়ে বললেন, 50 নম্বর, তাকে আমি আসছি ডিসি সাহেবের কেস স্ট্যান্ডে। আমি ভেতরে যান, আমি বাইরে থেকে পাহারা দিচ্ছি যেন কেউ এদিকে না আসে। রৌদ্র আলতো করে মাথা নাড়ে। চুপচাপ পকেট থেকে ফোন বের করে টর্চ জ্বালিয়ে প্রবেশ করে ভেতরে। পেছন থেকে দারোগা মশাই ধীরে ধীরে দরজাটা আলতো করে আটকে দিলেন। রৌদ্র ঘাবড়ালো না মোটেও। হাতের টর্চ দিয়ে এদিক ওদিক আলো ফেলে দেখতে লাগলো হাজারো ফাইলের স্তূপ।
সবকটার ওপর ধুলোবালির মোটা আস্তরণ। বিশালাকার পুরো ঘর জুড়ে মাকড়াসার বুনো জাল। রৌদ্র হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চলে এলো 55 তাকের কাছে। তবে বিপত্তি ঘটল আরেক জায়গায়। বিশাল এই সেলফে শুধু একটা দুটো ফাইল নয়, বরং রয়েছে হাজার হাজার ফাইল। এত ফাইল এটুকু সময়ের মধ্যে কিভাবে দেখবে সে? রৌদ্র পড়ল মহাচিন্তায়। কপালে গোটা কতক ভাঁজ ফেলে একবার ফোনের আলো ঘুরিয়ে দেখে নিল পুরো সেলফটা। সেলফের একদম মাঝের অংশে সফেদ রঙা কাগজে লিখে রাখা নেম ডিসি তায়েফ হোসেন, সার্ভিস 2000 to 2026, টোটাল কেসেস সলভড 187, হাই প্রোফাইল 23, আনসলভড 2, notable case 1, spy operation 2000. The operative was neutralized during a covert encounter. 2. Coxbazar's murder case 2008. 3. A river smuggling network 2013. 4. Chairman kidnapping 2019. Status suspended 2026. Reason not mentioned. পুরোটা লেখা পড়ে থামল রৌদ্র। বিচক্ষণ মস্তিষ্ক তার পরক্ষণেই জারান দিল সম্ভবত এই বড় কেসগুলোতে কোনো না কোনো কানেকশন রয়েছে। তাই যেই ভাবনা সেই কাজ। রৌদ্র তখনই উদ্যত হলো বড় বড় কেসগুলোর ফাইল কালেক্ট করতে। ধুলো পড়া শেলফের প্রতিটা তাক খুঁজতে লাগলো হন্যে হয়ে। প্রায় বেশ কিছুক্ষণ পর সে পেয়েও গেল 3টা ফাইল। তবে যেই এনকাউন্টারের কেসটা সবার উপরে মেনশন করা, তার ফাইলটা এখন অবধি খুঁজে পেল না রৌদ্র। আশ্চর্য, সবগুলো ফাইল পেয়ে গেল, ওই কাউন্টারের ফাইলটা পাচ্ছে না কেন সে? রৌদ্র এবার চিরবিরিয়ে ওঠে। এত সহজে হার মানার পাত্র নয় সে। তাই তৎক্ষণাৎ এদিক ওদিক নজর ঘুরিয়ে কিছু একটা খুঁজতে লাগলো ছেলেটা। কিয়ৎক্ষণের মধ্যেই অদূরে দেখতে পেল একখানা ভাঙা টুল জাতীয় কিছু। রৌদ্র আর দেরি না করে তখনই ছুটে গিয়ে নিয়ে এলো টুলটা। সেলফের সামনে টুলটা ভালো মতো দাঁড় করিয়ে সেটায় আলতো করে ভর দিয়ে দাঁড়ালো কোনো রকম। টুলটা এখনো নড়ছে বেশ, তবে এতে তেমন পাত্তা নেই রৌদ্র। ফোনের মৃদু আলোয় খুঁজতে লাগলো ফাইলটা। সেলফের উপরাংশে মোটা মোটা বেশ কিছু ফাইল, প্রত্যেকটার গায়ে পড়েছে 1 ইঞ্চি ধুলোর আস্তরণ। রৌদ্র ব্যস্ত হাতে ফাইলগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখছে। এতে ধুলাবালি উড়ে টুড়ে যাচ্ছে, তাই অবস্থা। রৌদ্রের কাশি উঠে গেল আচমকায়। বেচারা মুখে হাত চেপে কাশতে কাশতেই হঠাৎ দেখলো তাকের একদম শেষ কর্নারে একখানা ফাইল দাঁড় করিয়ে রাখা, যার গায়ের শেষ ভাগে মোটা কালিতে আন্ডারলাইন করে লিখে রাখা এনকাউন্টার অফ 2000। রৌদ্রে টনক নড়ল এবার। সে তৎক্ষণাৎ হাত বাড়ালো সেদিকে। তবে ভাগ্য দেখো, ফাইলটা ছেলের হাতে এলেও তখনই টুলটা ভেঙে পড়ল মাটিতে। বেচারা রৌদ্র কেমন ধপ করে চিত হয়ে পড়ল মেঝেতে। বেশ উঁচু থেকে পড়ায় কোমর বরাবর ভীষণ চোট লাগলো তার। রৌদ্র কেমন মুখ কুচকে ঠোঁট কামড়ে কোমর চেপে ধরেছে এক হাতে। বেশ কিছুক্ষণ একই ভঙ্গিমায় মাটিতে পড়ে থেকে ধীরে ধীরে উঠে বসে রৌদ্র। মৃদু শব্দে ফোঁসফোঁস করে ব্যথাত নিঃশ্বাস ফেলে সেলফের সঙ্গে পিঠ ঠেকিয়ে বসে বেচারা। হঠাৎ টের পায় তার কোমরের সাথে কি যেন একটা চুবে যাচ্ছে বেশ। খোঁচাটা ধীরে ধীরে প্রবল হচ্ছে। রৌদ্র তৎক্ষণাৎ হাত উল্টে কোমরে ঠেকায়। সেথায় সামান্য ভেজা ভেজা অনুভূত হতে হাত বাড়িয়ে সামনে এনে রাখে। হাত তার ভরে গিয়েছে রক্তে। রৌদ্র ভ্রু গোটায় এবার। দাঁত খিচে নিজের সকল ব্যথাটুকু এক প্রকার গিলে নিয়ে আবারও উদ্যত হয় ফাইলটা খুঁজতে। তখন টুল ভেঙে পড়ে যাওয়ায় রৌদ্রের হাত লেগে উপরের তাকের সবগুলো ফাইল পড়ে গিয়েছে মেঝেতে। এর মধ্যে এনকাউন্টারের ফাইল কোনটা কে জানে। রৌদ্র এক হাতে কোমর চেপে রেখে মেঝেতে ভর দিয়ে এগিয়ে আসে। লাল তরলে রঞ্জিত হাত দিয়ে উদ্ভ্রান্তের ন্যায় খুঁজতে থাকে ফাইলটা। বেশ কয়েকটা ফাইল উল্টাতে গিয়ে অবশেষে কাঙ্ক্ষিত ফাইলের দেখা পেল রৌদ্র। ধুলো ময়লা জমে বেশ মোটা ফাইল, যার গায়ে ক্লোজড সিল দেওয়া। রৌদ্রের কৌতূহলী মন তখনই ব্যস্ত হলো ফাইল দেখতে। হাত দুটো ব্যগ্র ভঙ্গিতে ছুটল ফাইলের বাঁধন আলগা করতে। মিনিট খানেক বাদে ফাইল খুলল রৌদ্র। তবে ফাইলের প্রথম দুটো পৃষ্ঠা ঘাঁটতে গিয়ে হঠাৎ বেরিয়ে এলো একখানা ছবি। বেশ পুরনো, অর্ধেক নষ্ট হয়ে যাওয়া ছবি। রৌদ্র ভ্রু কুচকে ছবিটা হাতে নিল। ছবিতে দাঁড়িয়ে আছে একজন কম বয়সী সুন্দরী নারী, যার কালো মেঘরাশিনের চুলগুলো চুয়েছে পা অবধি। নারীটির গায়ে চকচকে রঙের শাড়ি, টানা বড় বড় চোখ দুটোতে মোটা করে কাজল ল্যাপটানো, ঠোঁটে ঝুলছে মিষ্টি হাসি। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে, একখানা শার্ট গায়ে হাঁটুর বেশ ওপর অবধি প্যান্ট পরা।
বাচ্চা ছেলেটার মাথায় খুব একটা চুল নেই, যতটুকু আছে তাও আবার তেল দিয়ে চুপচুপে করে রাখা। তার হাতে বোধহয় বেলুন জাতীয় কিছু একটা ছবিটা হয়তো আগেকার দিনের ফটো স্টুডিওতে তোলা। রৌদ্র কিছুক্ষণ আনমরে তাকিয়ে রইল ছবিটার দিকে। তার বেড়াল চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাচ্চা ছেলেটার অদ্ভুত সুন্দর বাদামি চোখ দুটোর দিকে। তার কেন যেন মনে হচ্ছে এই চোখ দুটো তার বড্ড চেনা। তবে চোখ দুটো যে কার, রৌদ্র চোখ মুখ কুচকে ভাবতে লাগলো। এবার এই বাদামি চোখ দুটো সে কোথায় দেখেছে, ঠিক কার ছিল ওই চোখ দুটো? ভাবতে ভাবতে হঠাৎ রৌদ্রের কল্পনার মানসপটে ভেসে উঠল মুগ্ধের শক্ত মুখখানা। তখনই চোখ মেলে রৌদ্র ভরকানো দৃষ্টিতে ছবিটার পানে ফের তাকিয়ে মিলাতে লাগলো তার আন্দাজ। হ্যাঁ, ঠিক এমনই চোখ দুটো মুগ্ধের। তার মানে কি তবে এই বাচ্চা ছেলেটা মুগ্ধ? ট্রেন। রৌদ্র অস্থির হলো। এবার ব্যস্ত হতে ছবিটাকে উল্টে পাল্টে দেখতে গিয়ে নিজে নজর আটকালো ছবির পেছনে বাংলায় গুটি গুটি অক্ষরে লিখে রাখা শ্যামপ্তি দেবী রায়, অধীর রায়। রৌদ্র ঢোক গেল। এবার নাম দুটো দেখে মনে হচ্ছে ছবিতে থাকা ব্যক্তিদের নাম বোধহয় এগুলো। তবে সে যে ধারণা করেছিল এই বাচ্চা ছেলেটা মুগ্ধ, কিন্তু এখানে নাম তো বলছে আরেকটা। রৌদ্রের মস্তিষ্ক ফাঁকা লাগছে। এবার সে তৎক্ষণাৎ পাতা উল্টালো ফাইলের। আসামি ডিটেলসে চোখ পড়তে আরেক দফা থমকায় সে, যখন দেখলো আসামির নামের জায়গায় নাম লেখা শ্যামপ্তি দেবী রায়। আসামির স্বামী, সন্তান সন্ততি অধীর রায়। হতভম্ব রৌদ্র। এ যেন কিছু করতে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। তার মানে এই অধীর অন্য কেউ, নাকি তারই বুঝতে ভুল হচ্ছে কোথাও? আশ্চর্য! এত বড় অন্যায়ের বিরুদ্ধে হওয়া মামলায় ফাইলে কেন আসামির কোনরূপ কার্যকলাপ লেখা হলো না? কেন এনকাউন্টারে মারা হলো শ্যামপ্তি দেবীকে? কেন কেন কেন? মাথা ভর্তি হাজারো চিন্তা রৌদ্রের। নিউরনের প্রতিটা ডেনড্রাইট এবং অ্যাকশনে বাজছে সতর্ক সংকেত। মনের গাট ফিলিংস জানাচ্ছে অন্য কিছু। বারবার চিৎকার দিয়ে ভেতরকার অনুভূতিরা জানান দিচ্ছে। মুগ্ধ নামক মাফিয়া কোনো সাধারণ কাজে এদেশে আসেনি। সে নিশ্চয়ই কোনো না কোনো বিগ রিজনে এসেছে, কিন্তু সেটা আসলে কি? দ্রুত কাজ সেরে থানা থেকে বেরিয়ে এসেছে রৌদ্র। এক হাতে বেচারা এখনো চেপে রেখেছে নিজের কোমর, আরেক হাতে সুটকেস। রৌদ্র বহু কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে এলো গাড়ি অবধি। সময় নিয়ে গাড়িতে ঢুকে ইঞ্জিনে স্টার্ট বসায় ছেলেটা। গাড়ি ঘুরিয়ে মেন রোডে উঠে এক হাতে তখনই ফোন লাগায় তায়েব সাহেবের নাম্বারে। ফোন বাজছে, তবে তুলছে না তায়েব সাহেব। কল রিং হতে হতে কেটে গেল। একবার রৌদ্রের মেজাজ চটল। এবার সে আবারও কল দিল তায়েব সাহেবের কাছে। দুটো রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ করলেন তায়েব সাহেব। কিছু একটা বলতেই যাবেন অমনি রৌদ্র ফোনটা হাতে তুলে বিচলিত কণ্ঠে বলতে লাগলো, তোমার হোয়াটসঅ্যাপে একটা জরুরি ডকুমেন্ট পাঠিয়েছি চাচু, ইমার্জেন্সি, সেটা চেক করো। শুনলেন না তায়েব সাহেব? রৌদ্রের কথাগুলো কেটে কেটে যাচ্ছে কেমন। বোধহয় নেটওয়ার্ক প্রবলেম। তিনি কেমন অবোধে সুরে আওড়ালেন, কি বললি রোদ? কোথায় যাবো? দাঁত খিচে রৌদ্র চোখ মুখে ব্যাপক অসন্তুষ্টি প্রকাশ করে আবারও শুধালো, হোয়াটসঅ্যাপে যাও, একটা ফাইল দিয়েছি। কোথায়? হ্যালো হ্যালো রোদ, আমি শুনতে পাচ্ছি না তোকে। তুই কোথায় বাবা? হ্যালো? আমায় শুনতে কি? হ্যালো? রৌদ্র একাধারে চেঁচিয়ে যাচ্ছে, অথচ মরা নেটওয়ার্কে যত সমস্যা সব এখনই বোধহয় দেখা দিল। ছেলেটা বিরক্তি নিজেই না আরেকবার চেঁচাতে যাবে অমনি ঘটে গেল আরেক অঘটন। এই শুনশান নিস্তব্ধ রাস্তায় কোত্থেকে কে যেন ছুটে এলো গাড়ির সামনে। হুট করেই মানুষটা গাড়ির সামনে এসে দাঁড়াতেই তৎক্ষণাৎ ব্রেক কষল রৌদ্র। তবে লোকটার গায়ে গাড়ি লেগে গেল। আচমকা লোকটাও কেমন ছিটকে পড়লো অদূরে। এক মুহূর্তের জন্য হতভম্ব বনে গেল রৌদ্র। হতবাক চোখে সম্মুখে তাকাতেই দেখলো রাস্তার মাঝে পড়ে আছে অপরিচিত কেউ। রৌদ্র কেমন উদ্বিগ্ন হলো তাকে দেখে। তখনই আকপাত বিবেচনা না করে গাড়ি থেকে ফোন ছাড়াই বেরিয়ে এলেন ডাক্তার সাহেব। কোমর চেপে ধীরে ধীরে কদম ফেলে রাস্তায় লুটিয়ে থাকা ব্যক্তি সন্নিকটে বসে এক হাতে লোকটাকে সোজা করতে দেখলো লোকটা তাকে দেখে মিটমিটিয়ে হাসছে। রৌদ্র ভরকায়। পর মুহূর্তে কিছু বুঝে ওঠার আগে কেউ একজন পেছন থেকে এসে তার মাথা বরাবর সজোরে বসালো লাঠির আঘাত। সঙ্গে সঙ্গে মাথা চেপে ধরে রৌদ্র। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে বেচারা জ্ঞান হারিয়ে পড়ে গেল রাস্তায়। এদিকে তায়েব সাহেব একাধারে কল দিয়েই যাচ্ছেন রৌদ্রকে। এতক্ষণ ফোনে কল ঢুকলেও এখন রিং হচ্ছে না ফোনে, বারবার বন্ধ বলছে নাম্বারটা। এতে চিন্তাগুলো ক্রমশ বাড়ছে তায়েব সাহেবের। শরীরে বাড়ল অস্থিরতা। তিনি পুরো ঘরময় পায়চারি চালাতে চালাতে হঠাৎ মনে করলেন রৌদ্র তখন বারবার হোয়াটসঅ্যাপে বলছিল কেন। তায়েব সাহেব তখনই ফোনের স্ক্রিনে আঙ্গুল চালিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলেন। দেখলেন রৌদ্র কি যেন একটা পাঠিয়েছে আরও মিনিট 30 আগে। তায়েব সাহেব ব্যস্ত হয়ে ঢুকলেন রৌদ্রের অ্যাকাউন্টে। আগত ডকুমেন্টে ক্লিক করতে যা দেখলেন তাতে মুহূর্তে তার সর্বাঙ্গ কেঁপে উঠল কেমন। নিঃশ্বাস ভারী হয়ে গেল ক্রমশ। চোখ দুটোর সামনে ভাসতে লাগলো পুরনো
কিছু ঘটনা, কারো আহাজারি, কারো চিৎকার, কারো ভয় মিশ্রিত কণ্ঠ, মাটিতে ভেসে যাওয়া রক্তাক্ত মুখশ্রী, ঢাকার টপনচ নাচনেওয়ালির নিথর দেহ। এবার বুঝি ভয় হচ্ছে তায়েব সাহেবের। বুকটা কাঁপছে অস্বাভাবিকভাবে। শরীরের অতিরিক্ত কম্পনের ফলে হাত থেকে ফোনটা তার খসে পড়ল মেঝেতে। দরদরিয়ে ঘামতে থাকা ললাটে আলতো করে হাত ঠেকালেন তায়েব সাহেব। কাপা কাপা কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরিয়ে এলো, অধীর। ভারী বাতাসের তীব্রতায় দেহ অবধি নড়বে যেন। মাথার উপর পড়ছে রৌদ্রের কড়া তাপ। পিটপিট করে চোখ মেলছে রৌদ্র। চোখের ওপর থেকে একটুখানি পর্দা সরাতে গেলেই পর মুহূর্তে তারও ভারী হয়ে চোখের সামনে নেমে যাচ্ছে যেন। তবু এক অদম্য অব্যর্থ চেষ্টায় চোখের পর্দা উঠায় রৌদ্র। ঝাপসা ঘোলাটে দৃষ্টিতে তাকায় সম্মুখে। চারিপাশে বেশ কিছু সশস্ত্র বডিগার্ডের আবছার প্রতিমূর্তি দেখছে সে। দেখছে মাথার উপরে খোলা আকাশকে, কিন্তু ভাবাবেগ হলো না তার। বুঝলো না নিজের বর্তমান পরিস্থিতি। তবে নিস্তেজ মস্তিষ্ক তার সজাগ হলো কয়েক সেকেন্ডের মধ্যে। মনে পড়ে গেল গতকাল রাতের ঘটনা। মুহূর্তে গা ঝাঁকিয়ে ওঠে রৌদ্র। তবে পরক্ষণে টের পেল তার হাত দুটো বুঝিয়ে পেছন থেকে বেঁধে রাখা। রৌদ্র মোচড়াচ্ছে ভীষণ, গলা ছেড়ে হুঙ্কার ছুটছে একের পর এক, বারবার বলছে, হাত খোলা আমার। বিশাল আকৃতির খোলা ছাদে চারিদিকে গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে বেশ কতক বিদেশি বডিগার্ড, প্রত্যেকের হাতে বিদেশি অস্ত্র। ছাদের একদম মাঝে উবুর হয়ে পড়ে আছে রৌদ্র, মোচড়াচ্ছে অনবরত। অন্যদিকে ছাদের একদম সম্মুখে পায়ের উপর পা তুলে নির্বিকার ভঙ্গিতে চেয়ারে বসে আছে মুগ্ধ। ডান হাতে তার শোভা পাচ্ছে রাশিয়ান মডেলের কার্বিন। তামাকে পোড়া বাদামি ঠোঁটজোড়ার ফাঁকে গুজে রাখা ক্রুডস নিকারাগুয়ান সিগার। বাদামি চোখ দুটো কেমন কুচকে তাকিয়েছে মেঝেতে পড়ে থাকা রৌদ্রের পানে। সে সময় নিয়ে উঠে দাঁড়ায়। পাশ থেকে তখনই একজন বডিগার্ড ছুটে আসে তার নিকট। মুগ্ধের সামনে মাথা নুইয়ে দাঁড়িয়ে থেকে দুহাত বাড়িয়ে ধরল সামনে। মুগ্ধ তখন আলগোছে নিজের হাতের কার্বিনটা দিয়ে দেয় বডিগার্ডের হাতে। পরক্ষণে গম্ভীর মুখে দুহাত পকেটে গুজে বুট জুতোর মর্মর শব্দ তুলে হেঁটে আসে রৌদ্রের নিকট। রৌদ্র মোচড়াতে মোচড়াতে হঠাৎ খেয়াল করলো একজোড়া বুট পরিহিত পা তার সামনে এসে থেমেছে। সে ধীরে ধীরে ওপরে চোখ তুলতে দেখে মুগ্ধ কেমন কুটিল হেসে তার পানে তাকিয়ে। বেয়াদব ছেলে রৌদ্রকে দেখিয়ে দেখিয়ে এক হাতে ঠোঁট থেকে সিগারটা সরিয়ে ভ্রু উঁচিয়ে কঠিন গলায় বলে ওঠে, কিরে মঙ্গের নাতি, কি অবস্থা? রৌদ্র কটমট করছে, গলায় ভীষণ ঝাঁজ ঢেলে হুঙ্কার ছুড়ে বলে, পুরুষের মতো আমার হাত বাঁধলি কেন? সত্যিকারের পুরুষ হলে অ্যাটলিস্ট এমনটা করতি না। বিরক্ত হলো মুগ্ধ। কপ গুটিয়ে তেরা বাক্যে আউড়ে বলল, এখন তোকে কি আমার প্যান্টের জিপার খুলে প্রমাণ দিতে হবে যে আমি পুরুষ? লুচ্চা শালা। দাঁত খিচে রৌদ্র তৎক্ষণাৎ ঝাঁজিয়ে বলে, আমার হাতটা খুলে দেখ একবার, আমি তোর কি হাল করি। থামলো মুগ্ধ। কুটিল হেসে তখনই তর্জনীর ইশারায় দুজন গার্ডকে বোঝালো রৌদ্রকে খুলে দিতে। গার্ড দুজন তখনই এগিয়ে এসে হুকুম তামিল করলেন। রয়ে শয়ে রৌদ্রের হাতের বাঁধন খুলে দিতেই ঘটল আরেক বিপত্তি। ক্ষুব্ধ বাঘের ন্যায় এক পর্যায়ে লোক দুটোর উপর ঝাঁপিয়ে পড়ে রৌদ্র। হিংস্র হাতের থাবায় লোক দুটোর নাকমুখ বরাবর সজোরে আঘাত বসাতেই লোক দুটো ছিটকে পড়ল পেছনে। ওদিকে মুগ্ধ ঠাই দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। প্যান্টের পকেটে দুহাত গুজে নির্লিপ্ত চোখে দেখছে রৌদ্রের কর্মকাণ্ড। রৌদ্র থামছে না। সে হিংস্র গর্জন তুলে এগিয়ে আসতে লাগলো মুগ্ধের নিকট। তবে তার আগেই মুগ্ধের সামনে দেয়াল হয়ে দাঁড়ালো বেশ কয়েকজন গার্ড। আশ্চর্যের বিষয়ে প্রত্যেকের হাতে বন্দুক থাকলেও তা চালানোর অনুমতি এখন অবধি দেয়নি মুগ্ধ। রৌদ্র এবার আরেক ধাপ চটল যেন। আশেপাশে বেশ কয়েকজন তাকে ঘিরে ধরতে শোনা গেল মুগ্ধের ভারী অথচ কঠিন মুভ। শক্ত কণ্ঠ। কথাটা শোনা মাত্রই প্রত্যেকে সরে গেল। রৌদ্র এবং মুগ্ধ এবার মুখোমুখি। রৌদ্রের কোমর থেকে এখনো ঝরে পড়ছে তাজা লৌহ, তবুও ছেলের দৃঢ় বদনে নেই কোনো আহত ভাবসাব। সে কটমটি এগিয়ে এসে মুগ্ধর গাল বরাবর সজোরে বসালো এক ঘুষি। মুগ্ধ গাল বেঁকে ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে রইল। বাঁকা হেসে রয়ে শয়ে ঘাড় সোজা করতে আরেক ঘাপ বসলো তার গাল বরাবর। এবারেও চুপ রইল মুগ্ধ। বাঁ হাতের আঙ্গুলের সাহায্যে নিজের লম্বাটা তীক্ষ্ণ চোয়ালখানা আলতো করে নাড়িয়ে পরক্ষণে দাঁড়ালো আগের ন্যায়। এবার রৌদ্র এগিয়ে এসে যেই না ঘুষি মারতে যাবে অমনি ছেলেটার মুষ্টিবদ্ধ হাতের মুঠোয় আঁকড়ে ধরে মুগ্ধ। বাদামি চোখ দুটো সংকুচিত করে ঠোঁটের কোণে ল্যাপটালো ক্রুড়ো হাসির রেশ। অতঃপর চোখের পলকে রৌদ্রের মুষ্টিবদ্ধ হাত টান একটানা সামনে আনতে রৌদ্র চলে এলো নিকটে। ঠিক তখনই রৌদ্রের মাথা বরাবর নিজ মাথা দিয়ে সজোরে আঘাত করে বসে মুগ্ধ। এক বিকট শব্দ তুলে দুজনাই ছিটকে গেল খানিকটা দূরে। রৌদ্র দুধারে মাথা নাড়িয়ে নিজের দৃষ্টি স্থির করছে। পাশ থেকে মুগ্ধ ছুটে এসে তার বুক বরাবর লাথি বসাতে গেলে মুগ্ধের পা দুই বাহুর সাহায্যে আটকে ফেলে রৌদ্র। সঙ্গে সঙ্গে মুগ্ধের পা ঘুরিয়ে ধরতে মেঝেতে উল্টে পড়ে মুগ্ধ। এতে অবশ্য দমে যায়নি মুগ্ধ। মেঝেতে পিঠ ঠেকিয়ে রেখে পায়ের জোরালো গতি দিয়ে রৌদ্রের মুখ বরাবর দিয়ে বসালো আরেক লাথি। রৌদ্র এবার পেছালো এক কদম। মুগ্ধ তখন এক ঝটকায় শোয়া থেকে উঠে দাঁড়ায়। শক্ত মুখাবয়বের গা থেকে কালো রঙের কোটটা খুলে ছুঁড়ে ফেলে মেঝেতে হিংস্র কণ্ঠে গর্জে বলে, হাই বাস্টার্ড। রৌদ্র একই রকম তেজিয়ান।
মুগ্ধের দিকে দৌড়ে আসতে চাইলে মুগ্ধ রৌদ্রের বুক বরাবর লাথি বসায় আবারও। এতে রৌদ্র নড়ল না একটু, উল্টো বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে মুগ্ধের পানে তাকিয়ে কুটিল হাসলো সে। দাঁত কিরমির করে তখনই মুগ্ধের বুকের কাজটা খামচে ধরতে মুগ্ধর সে হাতটা উল্টে ধরল। এতে মুখ কুচকায় রৌদ্র। হাত ঝাঁকিয়ে কাজ না হওয়ায় তখনই নিজের মাথা দিয়ে মুগ্ধের নাক বরাবর আঘাত করতে পেছনে সরল মুগ্ধ। এক হাতে নাক চেপে খেয়াল করলো নাক থেকে তার লহু গড়াচ্ছে। মুগ্ধের ভেতরকার শয়তান বুঝি এতক্ষণে জাগলো। সে তখনই এগিয়ে এসে গলা চেপে ধরল রৌদ্রের। ঠিক একইভাবে রৌদ্র চেপে ধরল মুগ্ধের গলা। দুটো বলিষ্ঠ দেহের পুরুষ একে অপরের গলা চেপে ধরেছে। দুজনের মুখ লাল হয়ে যাচ্ছে ক্রমশ। হাতের শক্তি বাড়তে থাকায় আচমকা দুজনের বাহুর কাছের শার্টটা কেমন ফেটে ছিঁড়ে গেল। চারিদিকে দাঁড়িয়ে থাকা বডিগার্ডগুলো কেমন হাঁ করে তাকিয়ে আছে দেখো। এই প্রথম বুঝি তারা শেয়ানে শেয়ানে টক্কর দেখলো। অন্যদিকে রৌদ্র মুগ্ধ কেউই কাউকে ছাড় দিচ্ছে না। এরই মধ্যে মুগ্ধ তৎক্ষণাৎ নিজের পা দিয়ে রৌদ্রের হাঁটু বরাবর লাথি বসাতে হাতের বাঁধন ঢিলে হয়ে গেল রৌদ্রের। বেচারা হাঁটু গেড়ে বসলো মেঝেতে। মুগ্ধ তখন ঘুরে এসে রৌদ্রের গলা বাহু ঘুরিয়ে চেপে ধরল। এদিকে রৌদ্র এবার ছটফট করছে। মুগ্ধের হাতের শক্ত নখের আঁচড় বসাচ্ছে বেশ। মুগ্ধ কুটিল হাসলো কেবল। রৌদ্রের কান বরাবর মুখ এনে হিসিয়ে পড়ল। I have surprise for you, buddy. রৌদ্র শুনল, তবে প্রতিক্রিয়া দেখানোর অবস্থাতে নেই সে। ওদিকে মুগ্ধ এবার রৌদ্রের গলা ছেড়ে দিয়ে চুপ চেপে ধরে শক্ত হাতে। রৌদ্রের মাথাটা ডান দিকে ঘুরিয়ে ধরতে রৌদ্র চোখ মেলে তাকায় সেদিকে। পরক্ষণে আহত ছেলেটা দৃষ্টি যুগল হয়ে গেল বিস্ফোরিত। অদূরে দাঁড়িয়ে আছে অরিন। উস্কো খুস্কো চুল, গায়ের কাপড়ে কাদা লেপটে আছে বেশ। মেয়েটার হাত দুটো পেছন দিকে বাঁধা, মুখে ঢুকানো রুমাল। মেয়েটা গোঙাচ্ছে, কাঁদছে অনবরত। সঙ্গে সঙ্গে বুকটা মোচড় দিয়ে ওঠে রৌদ্রের। গা থেকে তার এতক্ষণের বলিষ্ঠ মনোভাবটা হারিয়ে গেল কোথায় যেন। মুগ্ধ তাকে ছেড়ে দিয়ে চলে এলো অরিনের নিকট। একবার অরিনের দিকে তাকিয়ে পরক্ষণে আবার তাকালো রৌদ্রের পানে। রৌদ্রের অমন অসহায় দৃষ্টি এড়ায়নি মুগ্ধের চোখ থেকে। বেয়াদব ছেড়ে বাঁকা হেসে তখনই এক হাতে চেপে ধরে অরিনের চুলের গোড়া। অরিন মৃদু কুকি। এই স্টপ স্টপ, আমার বউজান ব্যথা পাচ্ছে, ওকে ছাড় বলছি। ছেলেটার এহেন ছটফটানিতে যেন বেশ আনন্দ পাচ্ছে মুগ্ধ। সে ধীরে ধীরে অরিনের সামনে শতান হয়ে দাঁড়ালো। এক হাতে ব্যগ্র ভঙ্গিতে অরিনের চোখ থেকে বেঁধে রাখা পট্টিটা খুলে দিতে পিটপিটিয়ে চাইল অরিন। উদ্ভ্রান্তের ন্যায় তাকায় এদিক ওদিক। সুউচ্চ ভবনের ছাদ, হ্যালিপ্যাডের একদম মাঝ বরাবর হাঁটু গেড়ে ঠোঁট নাক ফেটে রক্ত গড়াচ্ছে নিজের মতো। অরিনের বুক কেঁপে ওঠে রৌদ্রকে এভাবে দেখে। সে কাঁদতে কাঁদতে পা বাড়াতে চাইলেই হঠাৎ টের পেল তার মাথার বাঁদিকে কিছু একটা ঠেকিয়ে রাখা। ঘাড় বাঁকিয়ে আর দৃষ্টিতে তাকাতেই দেখলো তার সম্মুখে পাচ্ছে রাশিয়ান AQ-1 মডেলের পিস্তল। পিস্তলের নল ঠেকেছে তার মাথার ঠিক আছে ক্রুডস নিকারাগুয়ান সিগার। অরিন নিঃশ্বাস পাথর বনে দাঁড়িয়ে রইল ঠায়। এদিকে মুগ্ধের দূর থেকে দুর্বল কণ্ঠে চেঁচিয়ে উঠল রুদ্র, আমার সানশাইনকে ছেড়ে দে মুগ্ধ, তোর দুটো পায়ে ধরি, ওকে ছেড়ে দে। তোর যত আঘাত করার আমায় কর, তবু আমার বউজানকে ছেড়ে দে। শক্তপোক্ত মানুষের দুর্বলতা থাকতে নেই ডাক্তার, থাকলেও তো শত্রুর সামনে প্রদর্শন করতে নেই। থামলো মুগ্ধ। পর মুহূর্তে তার শান্ত মুখখানায় আগুন ভাব বজায় রেখে দাঁতে দাঁত চেপে এগিয়ে গেল রৌদ্রের দিকে। আহত রৌদ্রের থুতনির নিচে বন্দুকের নল ঠেকিয়ে হিসিয়ে বলল, বলেছিলাম না, যেদিন হাতের কাছে পাবো একদম টেনে ছিঁড়ে ফেলবো তোকে, তোর এই চোখ দিয়ে শেষ কান্না কাঁদিয়ে ছাড়বো। বলেছিলাম না। ধুলো পড়া টাইলসের মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে রৌদ্র। হাত দুটো তার ইতিমধ্যে পিচমোড়া করে বেঁধে দিয়েছে গার্ডরা। সুদর্শন ডাক্তার সাহেবের বিড়াল চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে সম্মুখে অরিনের পানে। অরিন এখনো কাছে ফুপিয়ে ফুপিয়ে বলতে চাইছে কিছু, তবে পারছে না আর। মুখে আবারও রুমাল গুজে দিয়েছে তারা। রৌদ্রের বুক কাঁপছে অস্বাভাবিক দ্রুততায়। গায়ের ব্যথা যেন আপাতত প্রেয়সীর কষ্টের সামনে নিছক সামান্য বৈকি। রৌদ্রের ঠিক 3 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে মুগ্ধ। ধরিয়েছে ফের মোটা সিগার। বাদামি পুরো ঠোঁটের ফাঁক গলিয়ে বেরোচ্ছে দূষিত ধোয়া। যুবকের বিরক্তি ভরা চাহনি রৌদ্রতে নিবদ্ধ। এতক্ষণ রৌদ্রের অমন ছটফটানো দেখে আনন্দ পেলেও এবার যেন ভীষণ বিরক্ত সে। বারবার নাক সিটকাচ্ছে রৌদ্রের মুখে সানশাইন শব্দটা শুনে। মুগ্ধ আরও দুটো লম্বা টান বসালো সিগারে। পরক্ষণে এক হাতের কবজি উল্টো করে কোমর চেপে রেখে গুনে গুনে পা ফেলে এগিয়ে এসে দাঁড়ালো রৌদ্রের সম্মুখে। বাম হাত উঁচিয়ে তর্জনী এবং মধ্যমার সাহায্যে ঠোঁটের ফাঁক থেকে সিগারেটটা সরিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠে, একজন পুরুষ মানুষ হয়ে সামনে একটা মেয়ের জন্য কি এভাবে কাঁদে মাদারবোর্ড? তড়িৎ আগুন দৃষ্টিতে তাকায় রৌদ্র। ভাব এমন এই বুঝে চোখের আগুনে ঝলসে দিবে মুগ্ধকে। মুগ্ধ গাল বাঁকায় এই পর্যায়ে। তর্জনীর মধ্যমার ফাঁকে সিগার চেপে রেখে ঘাড় চুলকায় আলগোছে। ফের ঠ্যাস মেরে বলে উঠে, বাস ট্রেনার মেয়ে মানুষ, প্রত্যেকটা ক্ষণস্থায়ী, একটা গেলে আরেকটা আসবে। তাই বালের আবেগ দেখিয়ে কাটাকাটি নাটক করা বন্ধ করে ইসানের ব্যাটা। আমার বিরক্ত লাগছে এসব দেখতে।
এহেন বাঁকা কথায় নিজের উপচে পড়া রাগগুলো আর সংবরণ করে রাখতে পারল না রৌদ্র। মুগ্ধের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সে কেমন ঝাঁঝিয়ে বলে ওঠে, মুখ সামলে কথা বল বাস্টার্ড। তুই কি বুঝবি ভালোবাসার পার্থক্য? সাদা পারভার্ট একটা। মুগ্ধ হঠাৎ করে বাঁকা হাসলো, পা দুটো উল্টো ঘুরিয়ে চলে গেল অরিনের নিকট। এক দফা অরিনকে আপাতমস্তক পরখ করে পরক্ষণে নাক সিটকে বলল, আমি পারভার্ট হলেও যার তার প্রতি ইন্টারেস্টেড না, কারণ এখানকার মেয়েদের মধ্যে তেমন একটা স্পেশালিটি নেই, বুঝলি? কথাটা বেশ অনীহা সুরে বলে থামলো মুগ্ধ। এক আধবার আর দৃষ্টিতে তাকালো রৌদ্রের দিকে। ছেলেটা কেমন দাঁত কিরমির করছে দেখো। মুগ্ধ বাঁকা হাসে স্রেফ। তখনই কোনো রূপ কথাবার্তা ছাড়া আবারও অরিনের চুলগুলো মুঠোয় চেপে ধরতেই হুঙ্কার দিয়ে ওঠে রৌদ্র। হিংস্র বাঘের গর্জন ধ্বনিতে বলে, ওকে ছাড় কুত্তার বাচ্চা। আল্লাহর কসম আমার হাতটা একবার খুলে দেখ, তোর ওই হাত আমি ছিঁড়ে ফেলবো শুয়োরের বাচ্চা। আমার বউকে ছাড় বলছি। মুগ্ধ ছাড়েনি অরিনের চুল, উল্টো মেটার চুলের গোড়া চেপে হাত ঝাঁকায় সামান্য। ব্যথায় তৎক্ষণাৎ চোখ মুখ কুচকে ফেলে অরিন। মুগ্ধ তখন হিসিয়ে বলে, সামান্য একটা মেয়ের প্রতি এত দুর্বলতা রাখা ঠিক না ডাক্তার। পরে আবার বাকিটা আর বলা হয়ে ওঠেনি মুগ্ধের। তার আগেই কর্ণঘোরে এসে পৌঁছালো রৌদ্র নামে গম্ভীর পুরুষের গর্জন। আমার সানশাইন আমার দুর্বলতা নয় বাস্টার্ড, ও আমার প্রাণ, আমার অর্ধেক। যার গায়ে তোর মতো কুলাঙ্গারের স্পর্শ তো দূর, একটা সামান্য ফুলের টোকা পড়লেও খোদার কসম আজ এখানে সব কয়টা লাশ পড়বে। আই রিপিট, যাকে ছুঁয়ে আমি একটা সময় কথা দিয়েছিলাম রেবেল থেকে মানুষ হব, আজ ঠিক তার সামনে নিজের ভয়ঙ্কর রূপ বের করে আনবো। অ্যান্ড রিমেম্বার মাই ওয়ার্ড, যদি এমনটা ভুলক্রমেও হয়ে যায়, দেন আই সোয়ে ইউ মাফিয়া বয়, আমার হাতের প্রথম খুনটা তোর হবে। তুই হয়তো যখন তখন মানুষ মারিস, দ্যাটস ওয়াই এটা তোকে তেমন একটা ফিল দেবে না। বাট ইউ নো হোয়াট, আমি তো কখনো মানুষ মারিনি, বাট মানুষকে একদম অর্থ মৃত করে ছেড়েছি। আজ না হয় দরকার পড়লে সব কটাকে পুরো দস্তুর মরণ দৌড়ে ফেলে আসবো। কি খেলবি নাকি আরেক গেম? এ পর্যায়ে এক মুহূর্ত স্থবির রইল মুগ্ধ। চোখ দুটো ছোট ছোট করে তাকালো রৌদ্রের পানে। কপালে খানিক সন্দিগ্ধ ভাঁজ ফেলে সন্দিষ্ট কণ্ঠে শুধালো, কে হবে তুই? এই তুই ডাক্তার না? মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকা রৌদ্র তৎক্ষণাৎ জবাব দেয়নি। নুইয়ে রাখা মাথাটা তার ক্রমশ উপরে উঠল। সঙ্গে সঙ্গে বেড়াল চোখ দুটোর রক্তাক্ত আবরণ উন্মুক্ত হলো মুগ্ধের সামনে। মুগ্ধ এখনো সন্দিহান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা চালাচ্ছে কিছুর। ওইদিকে রৌদ্র এখনো ঠায় তাকিয়ে আছে। ছেলেটার ঠোঁটের কোণে আচমকা লেপটে গেল এক চিলতে ক্রূর হাসির রেশ। মুগ্ধের ভালো লাগলো না সে হাসি। তার মাথায় কেমন হুট করেই বাসা বাঁধল অন্য কিছু। সে আগের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি কায়েম রেখে এগিয়ে আসে ধীর পায়ে। রৌদ্রের একদম মুখোমুখি দাঁড়িয়ে এক হাঁটু গেড়ে বসলো পরপরই। রৌদ্রের পানে এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকা বাঁকা হাসলো মুগ্ধ। ঠোঁট পিষে বলল, যা বুঝলাম তোর সাথে আমার খেলাটা কিন্তু বেশ জমবে। যদিও বা আমি আমার শত্রুদের কখনো জীবিত রাখি না, কিন্তু তোকে রাখলাম। তোর সাথে আর একটু খেলতে হবে আমার, তবে দেখাতে হবে তোর জায়গাটা। আপাতত তোকে মারছি না আমি গিভিং ইউ সাম টাইম, হ্যাভ ফান উইথ ইট কিডো। রৌদ্র এবার ঠোঁট কামড়ে হাসলো, মাথাটা দোলালো আলতো করে। সামান্য শব্দ করে ঘাড় ফুটিয়ে বলতে লাগলো, এক্স্যাক্টলি, হ্যাভ ফান উইথ ইয়োর টাইম। মুগ্ধ এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল। পরক্ষণে দাঁত খেচে আচমকা বিড়বিড় করে আওড়ালো, চাল নাই কুত্তার বাঘা তার নাম, শালা বাইঞ্চোদ। সকাল থেকে মনটা কেমন আনচান করছে জুবাইদা বেগমের। ভালো লাগছে না কোনো কিছুতেই। ছেলেটা তার সেই যে গতকাল রাতে ভোলার উদ্দেশ্যে রওনা দিল, আর তো কল দিয়ে জানালো না কিছু। তিনিও ভোর রাত থেকে কল দিয়ে যাচ্ছেন ছেলেকে, অথচ ছেলে তার কল ধরল তো। অন্যদিকে মাইমুনা বেগমেরও হয়েছে যা ইচ্ছে তাই হাল। মেয়ে দুটোর সাথে বাদবাকিদের ফোনেও কল দিয়ে যাচ্ছে একের পর এক, কিন্তু কেউই কল তুলছে না। এতে যে মানুষটা চিন্তায় নিঃশ্বাস ফেলতে ভুলে যাচ্ছেন সেই খবর কি আছে কারো? মাইমুনা বেগম অস্থির চিত্তে ফের কল লাগালেন বাবার নম্বরে। ফোনটা বাজছে তো বাজছেই, কেউ আর যেচে পড়ে এসে কল তুলছে না। মাইমুনা বেগম বিরক্ত হয়ে যেই না কলটা কেটে দেবেন অমনি ওপাশ থেকে কলটা রিসিভ হলো। তা টের পেতেই বিচলিত মাইমুনা বেগম তড়িঘড়ি করে একের পর এক প্রশ্ন ছুড়লেন, হ্যালো আব্বা, আব্বা আহি মাহি কোথায়? অনি তো ফোন তুলছে না কেন? ও কি সেই কখন থেকে? ছোট মনে। হুট করে শামসুর আলীর আড়ষ্ট কণ্ঠ কর্ণঘোরে পৌঁছাতে থেমে গেলেন মাইমুনা বেগম। কান খাড়া করে শুনতে লাগলেন মধ্যবয়সী লোকটার কথা। ওপাশে শামসুর আলী ঠিকঠাক করে কথা বলতে পারছেন না, ক্ষণে ক্ষণে নিঃশ্বাস ফেলছেন জোরালো।
মাইমুনা বেগমের হৃদস্পন্দনের হার বাড়ছে ক্রমান্বয়ে, কপাল ঘামছে দরদর করে। তিনি কেমন আমতা আমতা করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আরি ভাই? আলী সাহেব এবার খানিক ঢোক গিললেন যেন, রয়ে শয়ে বলে ওঠেন, রিপিট। আহিম আমিকে নিয়ে গেছে ছোট মনে। অলিম আমার গায়ে গলি লেগেছে। ইকরা, অলিম, মামনি সবাইকে নিয়ে গেছে। ওরা এসে সবাইকে নিয়ে গেছে। কি শুনলেন মাইমুনা বেগম? মস্তিষ্কটা হঠাৎ অচল হয়ে গেল বলে মনে হচ্ছে। বদনখানি কেঁপে উঠে ঝংকার দিয়ে হাতের ফাঁক গলিয়ে ফোনটা সেই কখন কান থেকে খসে পড়লো তা হয়তো টেরও পাননি বেচারি। মাইমুনা বেগমের দুর্বল পা দুটো টলতে লাগলো বেশ। মানুষটা পড়ে যেতে নিলেই তক্ষুনি ছুটে এলেন জুবাইদা বেগম। এক হাতে ছায়ার মতো আগলে ধরলেন যাকে, চিন্তিত মুখে শুধালেন, কি হয়েছে তোর? এই মাইমুনা, মাইমুনা, কথা শুনতে পাচ্ছিস? মাইমুনা বেগম স্তব্ধ নিস্তেজ হয়ে পড়ে আছেন জুবাইদা বেগমের বুকে। জুবাইদা বেগমের চিন্তা পারল এবার। তিনি গলা উঁচিয়ে ডাকতে লাগলেন বাড়ির সবাইকে। প্রায় মিনিট খানেকের মধ্যেই দোতলার করিডোরের মাঝে কার ছোট লিভিং স্পেসে উপস্থিত হলেন সকলে। তায়েব সাহেব হন্যে হয়ে ছুটে এলেন যেন। বড় বড় নিঃশ্বাস ফেলে স্ত্রীর পানে তাকাতেই ভড়কে গেলেন কেমন। বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মাইমুনা? মাইমুনা বেগম তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠলেন। জুবাইদা বেগমের বুক থেকে মাথা উঠিয়ে শক্ত চাউনি নিক্ষেপ করলেন স্বামীর পানে। তায়েব সাহেব হতভম্ব। মুখটা খুলতে যাবেন অমনি মাইমুনা বেগম আর্তনাদ করে চেঁচাতে লাগলেন, তুলে নিয়ে গেছে ওদের, ওই জানোয়ারটা এসে নিয়ে গেছে আমার সন্তানদের, আমার অনি, ওর গায়ে নাকি গুলি লেগেছে। ব্যাস, এটুকু কথাই যেন যথেষ্ট ছিল এহসান বাড়ির ওপর অদেখা বজ্রপাত ঘটাতে। রাফিয়া বেগম এতক্ষণ চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকলো। এবার ছেলের কথা শুনে তিনি কেমন উন্মাদ হলেন। কাঁপতে কাঁপতে ধপ করে বসে পড়লেন মাটিতে। রাইসা বেগমের সঙ্গে সঙ্গে ছুটে এলেন রাফিয়া বেগমের নিকট। আগলে ধরতে গেলে রাফিয়া বেগম চিৎকার দিলেন, আমার অনি, আমার অনির গায়ে গুলি লেগেছে, আমার অনি, আমার। কথা জুড়িয়ে আসছে তার, গলা কাঁপছে বেশ। সাব্বির সাহেব অস্থির হয়ে গেলেন এ পর্যায়ে। একদিকে স্ত্রীর আর্তনাদ, আরেকদিকে মাইমুনা বেগমের। তিনি তড়িৎ এগিয়ে গেলেন তায়েব সাহেবের নিকট। এক হাতে ভাইয়ের কনুই চেপে নিজের দিকে ঘোরালেন। অস্থির বিচলিত কণ্ঠে আওড়ালেন, কিছু একটা কর তাইব, প্লিজ কিছু একটা কর। এই প্রথম বড় ভাইয়ের চোখ মুখে এতটা অসহায়ত্ব দেখলেন তায়েব সাহেব। বুকটা তার মুহূর্তে হু করে উঠল যেন। তিনি এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে পা বাড়ালেন সিঁড়ির পানে। ধূপধাপ পায়ে সিঁড়ি ডিঙিয়ে চলে গেলেন নিজ কামরায়। উদ্ভ্রান্তের ন্যায় বিছানার এদিক ওদিক হাতড়ে খুঁজতে লাগলেন মুঠোফোন। কিয়ৎক্ষণের মধ্যেই তা পেয়ে গেলেন তিনি। কাঁপা কাঁপা হাতের মুঠোয় ধরে রাখা আইফোন। নিখাত দৃষ্টি আপাতত নিবদ্ধ ফোনের জলজল করতে থাকা স্ক্রিনে। ডান হাতের বৃদ্ধাঙ্গুল বারে বারে প্রচেষ্টা চালাচ্ছে স্ক্রিনে একখানা নাম্বার টুকতে। তবে বরাবরের ন্যায় এবারেও ব্যর্থ হলেন তায়েব সাহেব। এ নিয়ে 5 বার ফোনের স্ক্রিনে কোনো এক অপছন্দের মানুষের নাম্বার টুকলেন তিনি। আঙ্গুল চালিয়ে ডায়াল করতে গেলে বুক ব্যথা হয়ে ওঠে তার। কিন্তু এখন তো আর পিছু হটলে চলবে না। যেভাবে হোক ওই ঘৃণিত ব্যক্তিকে কল দিতেই হবে। তাই বুকের উপর এক দফা পাথর চেপে কল লাগালেন তায়েব সাহেব। রিং হচ্ছে ফোনে। ওপাশের ব্যক্তি কল তোলেনি এখনো। কলটা বাজতে বাজতে কেটে গেল এক পর্যায়ে। তায়েব সাহেব বিরক্ত হলেও কল লাগালেন ফের। পরপর দুবার কল দেওয়ার পর অবশেষে কল তুললেন বেয়াদব ছেলে। গুড়গুটে কণ্ঠে আওড়ালো, হ্যালো ডিসি সাহেব, কি অবস্থা? প্রেশার টেশার ঠিকঠাক? চোয়াল শক্ত হলো তায়েব সাহেবের। দাঁত করলেন কিরমির। গলায় যথেষ্ট গম্ভীর ভাব ঢেলে শুধালেন, আমার ছেলেমেয়েরা কোথায়? ফোনের ওপাশে থাকা মুগ্ধ বোধহয় হাসলো ঠোঁট কামড়ে। ডান্সিং বারের এক কোণের টেবিলে বসে আয়েশে চুমুক বসাচ্ছে বিস্কির বোতলে। ওদিকে তায়েব সাহেব যে কিছু বললেন সেদিকে তেমন কোনো পাত্তা নেই মহাশয়ের। তায়েব সাহেব ফের খেকিয়ে ওঠে, কি জিজ্ঞেস করলাম তোমায়, আমার ছেলেমেয়েরা কোথায়? এবারের প্রতি উত্তর করেনি মুগ্ধ। উল্টো ফোনটা কান থেকে নামিয়ে লাউড স্পিকারে দিয়ে টেবিলের উপর আছড়ে রাখলো। অন কলে থেকেই পাশে দাঁড়িয়ে থাকা নির্দোষ ওয়েটারের গাল বরাবর সপাটে বসালো এক থাপ্পড়। সেই থাপ্পড়ের আওয়াজ ঠিক গুজলো তায়েব সাহেবের কান অব্দি। মুগ্ধ তখন কাকে উদ্দেশ্য করে যেন হুঙ্কার ছুড়ে বলল, হাই বাপর বেটা, গলা নামিয়ে কথা বল, নাহলে টোটলা টেনে ছিঁড়ে ফেলবো। তায়েব সাহেব বিচক্ষণ মানুষ। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো ব্যাপার স্যাপার খুব ভালো মতোই বুঝেন তিনি। মুগ্ধ যে কাকে উদ্দেশ্য করে কথাটা বলল তার বুঝতে বাকি নেই তার। তিনি তখনই চোয়াল শক্ত করেই বললেন, তোমার সাথে আমি দেখা করতে চাই, কোথায় আসতে হবে বলো? শুনল মুগ্ধ। বাঁকা হেসে হালকা ঝুঁকে এলো ফোনের কাছে। হিসিয়ে আওড়ালো, এমন সময় নেই ডিসি সাহেব, এখন অনেককে হাসপাতালে পাঠানো বাকি। হুমকি, এ যেন এক নীরব হুমকি। তায়েব সাহেব ঢোক গিললেন সামান্য। তখনই এক প্রকার নরম কণ্ঠে বলল, ইটস ইমার্জেন্সি, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে।
যা এখন না বললেই নয়। তাইফ সাহেবের কণ্ঠে অসহায়ত্বের বেশ স্পষ্ট। আরাম পেল তা শুনে সে কেমন গলা খাকারি দিয়ে বলে ওঠে, ঠিক আছে, তাহলে চলে আসেন রেডিসন ব্লুতে। কথাটা বলেই মুখের উপর কল কাটলো মুগ্ধ। তাইফ সাহেবকে আগ বাড়িয়ে কথাটা বলার অবধি সুযোগ দেয়নি সৌজন্য বোধহীন ছেলে। হোটেল র্যাডিসন ব্লু ডান্সিং বারের এক কোনায় গুটিসুটি মেরে বসে আছেন তাইফ সাহেব। নাক সিটকাচ্ছেন রীতিমতো। অদূরেই বেহায়া মেয়ে ছেলেগুলো কেমন বেহায়াপনা করে নাচছে। এই দীর্ঘ জীবনের আগে কোনোদিনও দুর্ভাগ্যবশত এসব জায়গায় পা রাখেননি তাইফ সাহেব। তবে এবার ভাগ্য তার এক প্রকার জোর করে নিয়ে এলো এখানে। দীর্ঘ 40 মিনিট যাবৎ বসে থেকে মুগ্ধের আগমনের অপেক্ষা করছেন তাইফ সাহেব, কিন্তু মুগ্ধ যেন লাপাত্তা। সে আদৌ অনিচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত কে জানে। এদিকে এহনো জায়গায় এতক্ষণ বসে থাকতেও গা গুলাচ্ছে মানুষটার। অবস্থা হচ্ছে খারাপ। এরই মধ্যে কোত্থেকে এক বেহায়া মেয়ে এসে পাশ ঘেঁষে দাঁড়ালো তাইফ সাহেবের। সঙ্গে সঙ্গে গা ঝাঁকিয়ে উঠলেন তিনি। ঘাড় উঁচিয়ে শক্ত চোখে পাশে তাকাতেই দেখলেন অশ্লীল ছিঁড়েফাটা কাপড় পরুয়া এক ধাড়ি মেয়ে তাকে দেখে বাজে ইঙ্গিত দিচ্ছে। তাইফ সাহেব মুহূর্তেই চটে গেলেন। তৎক্ষণাৎ মেয়েটার গাল বরাবর কষিয়ে বসালেন এক থাপ্পড়। নাজুক মেয়েটা তখনই হুমড়ি খেয়ে উল্টে পড়ল মেঝেতে। আশেপাশে তখন ছেয়ে গেল এক অদ্ভুত নিস্তব্ধতা। প্রত্যেকের চোখে মুখে উৎকণ্ঠা। ডিজে মশাই গান অফ করে দাঁড়িয়ে রইলেন ভ্যাবলাকান্তের ন্যায়। অন্যদিকে তাইফ সাহেব বসা ছেড়ে দাঁড়িয়ে কটমট করে বলতে লাগলেন, বাপের বয়সে হই তোমার, অসভ্য ছেলে মেয়ে। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি। গটগট পায়ে বার থেকে বেরিয়ে যেতে লাগলেই হঠাৎ তার সামনে এসে পাহাড়ের ন্যায় বলিষ্ঠ টান টান বুক নিয়ে দাঁড়ালো মুগ্ধ। দুহাত পকেটে গুজে ভাবলেশীন ভঙ্গিতে তাইফ সাহেব থামলেন। এক মুহূর্ত চেয়ে থেকে গুরুগম্ভীর কণ্ঠে আওড়ালেন, সেই কতক্ষণ যাবৎ বসে আছে এখানে, তোমারে দেখছি বিন্দুমাত্র টাইম সেন্স নেই। মুগ্ধ কাজ ঝাঁকায় সামান্য বাঁকা কণ্ঠে ঠোঁট পিষে বলে, আমি কারো টাইম অনুযায়ী চলো না ডিসি সাহেব, আমার যখন সময় হয় আমি তখন আসি। তাইফ সাহেব বুঝলেন এই ছেলের সাথে কথা বলে এই জন্মে পারবেন না তিনি। তাই তো কেমন দম খিচে বললেন, চলো অন্য কোথাও মিটিং করি, এখানে কথা বলা আমার পক্ষে সম্ভব না। মুগ্ধ বাঁকা হাসলো এ পর্যায়ে। এক হাতে জোড়া ভ্রুডয়ের একটুখানি অংশ চুলকে আওড়ালো। বাট আমার তো এই জায়গাটা বেশ পছন্দ, মিটিংয়ের জন্য একদম পারফেক্ট। বলে সে নিজ উদ্যোগে এগোয় সামনে। লম্বা লম্বা কদমে একটুখানি এগোতেই হঠাৎ দাঁড়িয়ে পড়লো কিছু একটা ভেবে। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে দেখে তাইফ সাহেব এখনো আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। উদ্ধ সরু চোখে তাকায় এবার। গলায় কৌতুকের রেস্ট টেনে শুধালো, বাই দ্য ওয়ে, এসব ডান্সিং বারে বসে মিটিং করতে আপনার মতো বুড়ো ধরার তো কোনো সমস্যার কথা না, কারণ এখানকার মেয়েরা কি অন্ধ নয়, যারা কিনা আমার মতো জোয়ান হট অ্যান্ড হ্যান্ডসাম রেখে আপনার মতো বুড়ো ধরে গিয়ে এগোবে। যাই হোক, তারপরও যদি কেউ আপনার মতো এক ঠ্যাং তড়ে আর এক ঠ্যাং কবরে থাকা মানুষের উপর নজর দেয়, তাহলে বুঝবেন ওদের রুচি খারাপ, এক কথায় জঘন্য। অপমান। এ যেন পৃথিবীর শ্রেষ্ঠ অপমান। তাইফ সাহেব তেলে বেগুনে জ্বলে উঠলেন মুহূর্তে। দাঁত কিরমির করে কিছু বলতেই যাবেন তার আগেই সামনে থেকে চলে গেল মুগ্ধ। গিয়ে বসলো ক্লাবের একদম মিডল টেবিলে। অগত্যা আর কোনো গতি না দেখে তাইফ সাহেবও চুপচাপ গিয়ে বসলেন সেথায়। খানিক ঠোঁট ভিজিয়ে যেই না কিছু বলবেন অমনি মুগ্ধ কেমন চেঁচিয়ে ওঠে, আবে ওই ডিজে, এটা করা গান লাগা, আমার ওপর গান না শুনলে ফির আসে না। ভ্রু গোটায় তাইফ সাহেব। তিনি বুঝতে পারছেন না একটা মানুষ কারো কাছে এতটা ইরিটেটিং কিভাবে হতে পারে। তিনি নাক ফুলিয়ে নিঃশ্বাস ফেলছেন ক্রমশ। মুগ্ধ আর দৃষ্টিতে খেয়াল করলো তা। পরক্ষণে তাইফ সাহেবের অলক্ষ্যে বাঁকা হেসে পেছনের চেয়ারে গা এলিয়ে বসলো। ততক্ষণে ডিজে মশাই বক্সে লাগিয়েছেন কলকাতার বিখ্যাত গান আমার দিলের উইলে। সঙ্গে সঙ্গে বাড়ি থাকা নৃত্যশিল্পী হতে শুরু করে সবাই কোমর দুলিয়ে নাচতে লাগলো কেমন। মুগ্ধ একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেদিকে। পরক্ষণে তাইফ সাহেবের মুখ পানে দৃষ্টি ফেলতেই দেখে তাইফ সাহেব বিরক্তিতে নাক মুখ কুঁচকে রেখেছেন। মুগ্ধ ঠোঁট কামড়ে হাসলো তখন। তাইফ সাহেব মৃদু গলা খাকারি দিয়ে কথা বাড়াতে গেলে মুগ্ধ এটা ঘটালো আরেক কাণ্ড। তৎক্ষণাৎ তাইফ সাহেবের কথার মাঝে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। দুহাত দুদিকে ছড়িয়ে নাচতে নাচতে চলে গেল ডান্স ফ্লোরে। নাচনেওয়ালি রমণীদের সঙ্গে অভিনব কায়দায় কোমর দুলাতে লাগলো সমান তালে। ওদিকে তাইফ সাহেব হতভম্ব। কি থেকে কি হচ্ছে তা এখন অবধি ঠাউর করতে পারছেন না বেচারা। বক্সে এবার টান জমেছে, নেশা লেগেছে, প্রেমের নেশা। তাই মজনু দিবে লায়লাকে শশা। সঙ্গে সঙ্গে গানের তালে শার্টের বোতামে ব্যস্ত হাত চালায় মুগ্ধ। শরীর দোলাতে দোলাতে গা থেকে একটানে শার্টটা খুলে এনে ঘোরাতে লাগলো আঙ্গুলের ডগায়। আশেপাশের রমণীরা বুঝে এবার মুগ্ধ নামক সুদর্শন যুবককে চোখ দিয়ে গিলে খাবে যেন। হেলথ কনসিয়াস ব্যাটার, টান টান লোমহীন ফর্সা বুক, পেটের দুপাশে স্পষ্ট 6টি রেখা, ফুলে ফেপে থাকা মাসেলস নড়ছে হাত নাড়ানোর তালে তালে। নাভি কমলের বেশ নিচে নামিয়ে রাখা প্যান্ট,
ভেতর থেকে হালকা উকিঝুঁকি দিচ্ছে ক্যালভিন কেলিনের আন্ডারওয়্যার। কেউ কেউ ইতিমধ্যে নাচতামি হাঁ করে তাকিয়ে দেখছে যুবককে। ওদিকে মুগ্ধ আচমকা তার শার্টটা ছুঁড়ে ফেলে তায়েব সাহেবের পায়ের নিকট। ইচ্ছে করে তায়েব সাহেবকে দেখিয়ে দেখিয়ে মেয়েদের হাত উঠিয়ে এনে রাখলো নিজ গায়ে। আহা, কি বিশ্রী দৃশ্য! তায়েব সাহেবের হাত দিয়ে চোখ লুকালেন তক্ষণি। প্রায় বেশ কিছুক্ষণ পর নাচানাচি থামালো মুগ্ধ। বলিষ্ঠ গা থেকে ঘাম ঝরছে দরদর করে। সে এসে ধপ করে শব্দ তুলে বসলো নিজ আসনে। টেবিলের উপর 2 আঙ্গুলে সামান্য টোকা দিয়ে মনোযোগ টানলো তায়েব সাহেবের। তায়েব সাহেব শক্ত চোয়ালে তাকালেন, কটমটিয়ে বললেন, শেষ হয়েছে তোমার বেহায়াপনা? মুগ্ধ বাঁকা চোখে তাকায় এবার। ঠোঁটের কোণে ক্রূর হাসি টেনে বলে, এখন আপনি বেহায়াপনা দেখলেনি বাকি। তায়েব সাহেব আর কথা বাড়ালেন না, তৎক্ষণাৎ সোজা ইঙ্গিতে বললেন। কি চাও তুমি আমার কাছে? মুগ্ধ কোনরূপ কাল বিলম্ব ছাড়াই উত্তর দেয়, আপনার প্রাণ, এক ঝটকায় নয়, তিলে তিলে কষ্ট দিয়ে। ভরকায় তায়েব সাহেব। হতভম্ব চোখে তাকিয়ে রয় কেমন। অথচ মুগ্ধের নিরেট চাহনি, কণ্ঠে নেই তেমন নাটকীয় ভাবসাব। তায়েব সাহেব খানিক সময় নিয়ে আওড়ালেন। মানে? মুগ্ধের মুখায়বে পরিবর্তন ঘটল ক্রমান্বয়ে। এতক্ষণে সাধারণ ভাবটা কেটে গিয়ে দেখা দিল হিংস্রতা। লম্বাটে চোয়ালখানা তীক্ষ্ণ হলো ব্লেডের ন্যায়। চোখ দুটো হয়ে গেল সরু। সে ফের কোনরূপ ভনিতা ছাড়া বলে ওঠে, মানে সিম্পল, আপনাকে ধ্বংস করতে চাই। হতবাক তায়েব সাহেব আশ্চর্যান্বিত কণ্ঠে বলে ওঠেন, কিন্তু কেন? অলরেডি তুমি যথেষ্ট ধ্বংস করেছো আমায়, এর চাইতে বেশি আর কি বা হতে পারে? মুগ্ধ গা দুলিয়ে হাসলো এবার। যে হাসিতে কোনো প্রাণ নেই, আছে কেবল একরাশ নিষ্ঠুরতা। সে সময় নিয়ে নিজের হাসি থামায়, ঘাড় কাত করে বলে ওঠে, আছে, আরো অনেক আছে ডিসি সাহেব। এই তো সবই শুরু। আপনাকে আগামী 6 মাসে নিজ তদারকিতে আমার 12টা কন্টেইনার বাংলাদেশের নদীপথ দিয়ে পাচার করতে হবে। রিপিট, নিজ তদারকিতে। তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে ওঠেন তায়েব সাহেব। কণ্ঠে একরাশ তেজ ঢেলে বলে ওঠেন, অসম্ভব, আমি মরে গেলেও কোনোদিন এই কাজ করব না। মুগ্ধ হাসে ঠোঁট পিষে, ঘাটটা এদিক ওদিক নাড়িয়ে ফোটায় শব্দ করে। পরক্ষণে কাটকাট কণ্ঠে বলে ওঠে, করতে তো আপনাকে হবে, সে আপনার ইচ্ছেতে কিংবা অনিচ্ছেতে করতে ঠিকই হবে। সঙ্গে সঙ্গে বসা ছেড়ে উঠে দাঁড়ান তায়েব সাহেব। একজন দেশপ্রেমিক মানবহিতৈষী কণ্ঠে বলেন, বললাম তো, আমি মরে গেলেও এই কাজ করব না। বলে তিনি উদ্যত হলেন চলে যেতে। 2 কদম এগোতে হঠাৎ পেছন থেকে গুরুগম্ভীর কণ্ঠে ডেকে ওঠে মুগ্ধ। আরে দাঁড়ান ডিসি সাহেব, প্রথমবার নিজে থেকে আমার সঙ্গে দেখা করতে এলেন, এত তাড়াতাড়ি কি করে আপনাকে যেতে দেই বলুন তো? থমকালেন তায়েব সাহেব। ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে কিছু বুঝে ওঠার আগে কোত্থেকে যেন ছুটে এলো বেশ কজন গার্ড। তারা এসে দুপাশ দিয়ে আঁকড়ে ধরল তায়েব সাহেবকে। তায়েব সাহেব হতভম্ব, শরীর মোচড়াতে মোচড়াতে বলে ওঠেন, কি হচ্ছেটা কি? আমাকে এইভাবে পাকড়াও করলে কেন? মুগ্ধ সঙ্গে সঙ্গে প্রতি উত্তর করেনি। রয়ে শোয়ে বসা ছেড়ে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল একটু একটু। পরক্ষণে চোখের ইশারায় কিছু একটা বোঝালো গার্ডদের। তৎক্ষণাৎ গার্ডরা তায়েব সাহেবকে জোর করে এনে বসিয়ে দিল চেয়ারে। বেচারার হাত দুটো পিছমোড়া করে বাঁধতেও ভুলল না তারা। এবার মুগ্ধ হাত ঘুরিয়ে কোমর থেকে নিজের রিভলভারটা বের করে আনে। রিভলভারের নল সিলিংয়ের দিকে তাক করে ট্রিগার চাপতে বিকট শব্দে চারিপাশ থমকে গেল। এক প্রকার উপস্থিত সবাই কেমন জড়সড় হয়ে গেল ভয়ে। মুগ্ধ তখন গর্জে বলে ওঠে, 1 মিনিটের মধ্যে পুরো জায়গাটা খালি চাই, আদারওয়াইজ সবকটা লাশ পড়বে এখন। যেই বলা সেই কাজ। প্রত্যেকে কেমন প্রাণপণে ছুটে বেরিয়ে গেল বার থেকে। তারা যেতেই মুগ্ধ ধীর পায়ে এগিয়ে আসে তায়েব সাহেবের নিকট। 2 হাঁটুতে হালকা ভর দিয়ে খানিকটা ঝুঁকে দাঁড়ায় সে। ঠোঁট দুটো ফাঁক করতে তার মুখ হতে বেরিয়ে আসা অ্যালকোহলের তীব্র উটকো গন্ধে বমি ভাব চলে আসে তায়েব সাহেবের। মুগ্ধ হয়তো বুঝলো তা। ইচ্ছে করে তায়েব সাহেবের গোটা মুখে ফু দিয়ে বলে, গ্রানটা সুন্দর না? তায়েব সাহেব নাক মুখ কুচকে রেখেছেন। মুগ্ধ হাসলো ঠোঁট পিষে। তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে কোমরের পিঠে 2 হাত রেখে বলে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে ডিসি সাহেব, দেখুন তো পছন্দ হয় কিনা। তায়েব সাহেব অবদের ন্যায় তাকালেন সম্মুখে। মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ সামনে থেকে সরতেই দেখতে পেলেন অদূরে দাঁড়িয়ে আছে মাহি। মেয়েটার হাত দুটো পেছনে বাঁধা, মুখে রুমাল গুজে রাখা, মেয়েটার চুলগুলো উস্কো খুস্কো। তায়েব সাহেব তখনই চেঁচিয়ে উঠলেন মেয়েকে দেখে। আতকে উঠে বললেন, আমার মাহি, ওকে ছেড়ে দাও মুগ্ধ, ও কিছু করেনি, আমার মেয়ে কিছু করেনি। কিন্তু আপনি তো করেছেন 25 বছর আগে জনসমক্ষে এনকাউন্টারে। থমকায় তায়েব সাহেব। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস ফেলতে ভুলে গেছেন তিনি। চোখ দুটো যেন বেরিয়ে আসার জোগাড় তার। মুখে কোনো রা নেই। মুগ্ধ দাঁড়িয়ে আছে একদম সন্নিকটে, তার মুখ নামিয়ে রাখা তায়েব সাহেবের কানের কাছে। সে ফিসফিসিয়ে বলল কথাটা। তায়েব সাহেবের পুরো শরীর ঝংকার তুলছে এবার। তার ঠোঁটগুলি অস্ফুটে বেরিয়ে আসে অধীর।
মুগ্ধ এবার নিঃশব্দে পৈশাচিক হাসল, কানের কাছ থেকে মুখ সরিয়ে এনে শুধালো, এত দেরি হলো চিনতে? যাক, তাও ভালো, অবশেষে চিনলেন তো। তাইব সাহেব ক্ষণে ক্ষণে ঢোক গিলছেন। মুগ্ধ তার চেয়ার ধরে ধীরে ধীরে এগিয়ে আসে সামনে। তাইব সাহেবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজের বুকের বাপাশে আঙ্গুল তাক করে শান্তস্বরে বলে ওঠে, ঠিক এই জায়গাটায়, একদম হার্টের 4 সেন্টিমিটার নিচে, জাস্ট একটা শুটই যথেষ্ট ছিল। বলতেই হয় ডিসি সাহেব, আপনার নিশানা বেশ ভালো। তাইব সাহেবের কণ্ঠ কাঁপছে এ পর্যায়ে। তিনি কেমন আমতা আমতা করে বলেন, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল অধীর, আমি ইচ্ছে করে করিনি। কথাটা শেষ হতে দেরি, মুগ্ধের হুঙ্কার ছুটতে দেরি নেই। সুদর্শন যুবকের বাদামি চোখ দুটো কেমন রক্তলালে পরিণত হলো। আচমকা চোয়াল কাঁপছে রাগে। সে দাঁত চিরবিরিয়ে ঝুঁকে দাঁড়ায়, সামান্য হুঙ্কার ছুড়ে বলে, যেমনই হোক, সে তো মরেছে মঙ্গের পো। তার ছেলেটা এতিম হয়েছে, ছোট্ট ছেলেটা। কথা বলার মাঝে মুগ্ধ নিজের কাঁপা কাঁপা হাতটা উঠিয়ে আনলো পাশে। সেথায় অল্প একটু মাপঝোঁক দিয়ে ফের বলতে লাগলো, এইটুকু, ঠিক এইটুকু ছেলেটা দিন রাত ছটফট করেছে ক্ষুধায়, কষ্টে। ওকে কুত্তার মতো পিটেছে সব। খেতে না দিয়ে দিনের পর দিন বাচ্চাটারে হ্যারেস করছে খানকির পোলারা। তো অনেক ওইটুকু বাচ্চারা দিয়ে আকাম কুকাম করাইছে। কে করিয়েছে, কেন করিয়েছে? উত্তর দে মঙ্গের পো। জবাব নেই তাইব সাহেবের নিকট। মাথাটা তার আলগোছে ঝুঁকে এসেছে কেমন। মুগ্ধ দাঁত কিরমির করছে এখনো। সময় নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে হঠাৎ বলল, ভাবছেন আপনার মতো মাঙ্গের ছেলেকে আমি এখনো কেন বাঁচিয়ে রেখেছি, তাই তো? অ্যাকচুয়ালি আপনাকে না এক ঝটকায় মারার হলে আরও 20 বছর আগেই মেরে ফেলতাম। আমি কিন্তু এতে আনন্দ পেতাম না একটু, কারণ আমি চাই আপনি তিলে তিলে মরেন, একটু একটু করে রোজ মরেন। তাইব সাহেবের চোখ বেয়ে চুইয়ে পড়ছে অশ্রু। তিনি অপরাধী দৃষ্টিতে তাকালেন কেমন। মুগ্ধের মায়া হলো না মোটেও। সে বাঁকা হেসে ফের বলল, আপনার তো দুটো মেয়ে, একই রকম দেখতে, সব কিছু একই। তারপরও আমি কেন আপনাকে বোকাচোকা মেয়েটাকে নিয়ে নিজের সাথে করে নিয়ে যাচ্ছে, শুনবেন না? তড়িৎ কান্না ভুলে ফেলফেলিয়ে তাকান তাইব সাহেব। মুগ্ধ কুটিল হেসে পা বাড়ায় মাহির দিকে। এগুতে এগুতে বলে, আপনার দুটো মেয়ের তুলনায়ও খুব সেন্সিটিভ, তাই না? অল্পতে কাঁদে, ভয় পায়, ছোটবেলা থেকেও আপনার চোখের মনি, যার প্রতি আপনার দুর্বলতা খুব বেশি। থামলো মুগ্ধ। হাঁটা থামিয়ে এক পলক ঘাড় বাঁকিয়ে তাকালো। ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি ঠিক বললাম না? তাইব সাহেব শুকনো ঢোক গিললেন শুধু। মুগ্ধ তখন আবারও পা বাড়ায়। মাহির একদম কাছাকাছি এগিয়ে আচমকা সবার সামনে মেয়েটার গলায় ঝুলিয়ে রাখা স্কার্ফটা টেনে খুলে নেয় হাতে। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠেন তাইব সাহেব। অনুনয় করে বলতে থাকেন, ওকে ছেড়ে দাও অধীর, যা করেছি সব আমি করেছি, যা শাস্তি দেবার আমাকে দাও। আমার মেয়েটা নিষ্পাপ অধীর, ওর কোনো দোষ নেই। মুগ্ধ শোনেনি সেই অনুনয়। গোঙাতে থাকা মাহির পেছনে চলে গিয়ে ধীরে ধীরে নাক ঠেকালো মাহির কাঁধে। তাইব সাহেব ভয়ে ইতস্তে চোখ কুচকে ফেললেন। মুগ্ধ কেমন বাঁকা হেসে হিসিয়ে বলল, শুনলাম আপনার মেয়ে নাকি অতিরিক্ত ভয় পেলে তার সাফোকেশন শুরু হয়, সত্যি? হকচকিয়ে উঠেন তাইব সাহেব। মেয়ের এত বড় দুর্বলতার কথাটা তিনি বোধহয় ভুলেই বসেছিলেন এতদিন। তবে আজ হঠাৎ মনে পড়ে গেল তা। তিনি মেয়ের দিকে তাকিয়ে থাকতেই হঠাৎ দেখলেন মুগ্ধ তাকে চোখ মেরে আচমকা মাহির গলার স্কার্ফটা পেঁচিয়ে ধরল। মেয়েটার গলায় ফাঁস পড়ছে, সে কাতরাচ্ছে মৃত্যু যন্ত্রণা। তাইব সাহেবের চোখ ফেটে কান্না বেরোচ্ছে। এবার মানুষটা কেমন ছটফটাচ্ছেন মেয়ের কষ্টে। ওদিকে মাহি বেচারি হাত পা ছুটতে পারছে না তেমন। তার চোখ দুটো উল্টে যাচ্ছে ক্রমশ। পেছনে দাঁড়িয়ে থাকা নির্দয় মানব শক্ত হাতে মেয়েটার গলায় স্কার্ফ টানছে। তাইব সাহেব আর্তনাদ করে বলছেন, তোমার দুটো পায়ে ধরি অধীর, আল্লাহ দোহাই লাগে, আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমার মেয়ে মরে যাবে, ওর কষ্ট হচ্ছে, আমি মরে যাব। আমার মেয়ের কিছু হলে আমার মা, আমার মাহি। বাচ্চাদের মতো হাউমাউ জুড়ে কাঁদছেন তাইব সাহেব। পুরো বার সেন্টারে তার কান্না গুচ্ছে। ওদিকে মাহির দমটা প্রায় বন্ধ হয়ে আসবে, ঠিক অমন সময় মুগ্ধ তাকে ছাড়লো। মেয়েটা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো মেঝেতে। তাইব সাহেব আরেক দফা বুক ভাঙা আর্তনাতে কাতর হলেন। মেয়ের কাছে উদ্ভ্রান্তের ন্যায় ছুটে আসতে চাইলে আটকে ফেললো গার্ডরা। বয়স্ক ব্যক্তিটি কি আর তাদের সঙ্গে পারেন? মুগ্ধ এবার মাহিকে ডিঙিয়ে চলে এলো তাইব সাহেবের মুখোমুখি। তাইব সাহেবের বুক ভাঙা আর্তনাদ দেখে ভীষণ স্বস্তির সাথে বলতে লাগলো, এত সহজে ভেঙে পড়লে কিভাবে হবে ডিসি সাহেব? এই তো সবই শুরু। আপনার পতন, আপনার পাপের প্রায়শ্চিত্ত এখনো তো ঢের বাকি। প্রতিনিয়ত বেঁচে থেকে মরণকে খুব কাছে থেকে দেখাটা এখনো বাকি। আপনার এই চোখ দুটো দিয়েও রক্তস্ত্র ঝরানো বাকি। এত কিছু না করে আপনাকে তো ছাড়ছি না আমি। আপনি কাঁদুন, চিৎকার করে কাঁদুন।
আপনার এই মরা কান্নাগুলো ভীষণ ভালো লাগছে আমার, ভীষণ স্বস্তি পাচ্ছি আমি। তাইব সাহেব চোখ বুজে ঠোঁট কামড়ে কাঁদছেন। এবার মুগ্ধ ঝুঁকে এলো, খানিকটা বাঁকা হেসে হিসিয়ে বলতে লাগলো, 25 বছর আগে যে মানুষটাকে বেশ্যা বলে পুরো সমাজের সামনে অপদস্থ করেছিলেন, আজ সেই বেশ্যার ছেলে আপনার মেয়েকে তার সারা জীবনে রক্ষিতে বানাবে। আজকের পর থেকে আপনার মেয়ে এক নতুন পরিচয়ে পরিচিত হবে। আজকে থেকে ওর গায়ে ট্যাগ লাগলো, এই মির্জার শান মুগ্ধের রক্ষিতার ট্যাগ। এখন থেকে রোজ আপনার মেয়ে মৃত্যুর যন্ত্রণা সইবে, নীলামে উঠবে তার মান সম্মান সম্ভ্রম আমার হাতে, এই অধীর রায়ের হাতে। চুপ করো অধীর। এসব না বলে তুমি আমায় একেবারে মেরে ফেলো। আমি মরতে চাই অধীর, আমায় মেরে ফেলো, একটু দয়া করো। মুগ্ধ হাসলো ঠোঁট পিষে, শান্ত কণ্ঠে বলল, এত সহজে?